এখানে জি স্যার আসে তো কই আজকে আসতেছে না জি স্যার আমার তো আসলো আমি তো পিসি থেকেও কানেক্টেড ছিলাম না আছে এখনো পিসি থেকে কানেক্টেড স্যার আসে মানে আমি এখনো একটু আগে তো ঢুকলাম এই যে এখনো দেখছি আসছে তো তাহলে কোথায় আমার তো আসতেছে না আচ্ছা এখান থেকে আমি ঢুকতে পারতেছি না আপনারা হয়তো আমার এখানে কি সমস্যা হয়েছে দেখতে হবে স্যার একবার রিফ্রেশ দেন তো পেজটা একটা সমস্যা হয়েছে কারণ মাই প্রোফাইলের নিচে অন্যান্য অপশন গুলো আসছে হুম মাই প্রোফাইলের নিচে যে আরো যে অপশন গুলো আছে সেগুলো এখানে আসছে আসতেছে না আচ্ছা এটা এটা হলো আপনারা অপশন মানে এই সফটওয়্যারের ভিতর থেকে তো আপনারা যারা ঢোকেন তারা তো দেখতেই পারবেন ইউটিউব থেকেও দেখতে পারবেন আমাদের ভিডিওগুলো আপনাদের আমি চাচ্ছি যে আপনাদের এই ভিডিওর উপরে একটা অভ্যাস তৈরি হোক হ্যাঁ তাহলে ক্লাসের লেকচার তো এখন দিলাম এখন শেষ এবং লেকচার তো অনেক বড় হয় একটা সাবজেক্টের উপরে বড় হয় ভিডিওটা কিন্তু আমরা একেবারে সংক্ষেপে করে দিয়েছি যেহেতু সংক্ষেপে করে দিয়েছি সেহেতু এটা একটা ভালো জিনিস আপনারা শুধু লিখবেন PATH পার্ট 3 আমরা 3 নাম্বার পাঠ পড়তেছি তো হোমিওপ্যাথির মহাসমুদ্র পাড়ি দেওয়ার প্রশিক্ষণ হোমিওপ্যাথিরই লেখেন পার্ট 3 সমগ্র হোমিওপ্যাথির মহাসমুদ্র পাড়ি দেওয়ার প্রশিক্ষণ চলে আসবে প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমি ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথি বইয়ের 3 নাম্বার পাঠ উপস্থাপন করব ইনশাআল্লাহ এই ডিনারের সময় ডিনার ডিউরিং both are wines cooking kashi cooking cough parties cooking বিকালে afternoon when from distension and কষ্টকর শ্বাসক্রিয়া difficult breathing আচ্ছা আমাদের সাবজেক্ট হলো ব্রিদিং ডিফিকাল্ট এর 177টি সাব রুব্রিক ঠিক এখানে যেভাবে আছে এইভাবে আমাদের বই ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথি বই আছে এটা হলো আপনাদের মৌলিক শিক্ষা হ্যাঁ তো এটা যদি আপনারা ভালোভাবে পারেন তাহলে ইনশাআল্লাহ বাকিগুলো ভালোভাবে পারবেন তো এই জায়গাটাকে আপনাদের মজবুত করতে হবে প্রতিদিন ভিডিওগুলো শুনতে হবে হ্যাঁ যদি ভিডিওগুলো সকালে একটা শুনেন এবং বিকালে একটা শুনেন তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনারা খুব অল্প সময়ের ভিতরে ভালো করতে পারবেন তো
এই 177টি সাব রুব্রিক আপনারা এই ভিডিওর এই সবগুলো দেখছেন এমন কে কে আছেন, মানে এটা অনুশীলন করছেন এমন কেউ আছেন এখানে? ভাই চর্মরোগের না, চর্মরোগ না, শ্বাসকষ্টের, রেসপিরেশন ডিফিকাল্ট। এটা তো আগে দেখছি কয়েকবার, তবে শীঘ্র দেখি নাই। আচ্ছা, আর কেউ দেখছেন? জি স্যার, আমি দেখছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদের দেখতে হবে, হ্যাঁ, দেখলে কিন্তু মানে পার্ট 3 নাম্বার পার্টটাকে চর্চা করে শেষ করতে হবে। তা আমি আজকে এই 177টার কয় মিনিট লাগবে? এখান থেকে এখানে হলো 23 মিনিট থেকে ধরে নিলাম একেবারে 36 মিনিট পর্যন্ত, 37 40 মিনিট, 17 মিনিট। আচ্ছা, আমি 17 মিনিট পুরোটা আপনারা মনোযোগ দিয়ে শোনেন। 286টি ঔষধ। কষ্টকর শ্বাসক্রিয়া, উদর ফাঁপা ও টান বোধের ফলে ডিফিকাল্ট ব্রিদিং, অ্যাবডোমেন ফ্রম ডিসটেনশন এন্ড টেনশন ফিল। বিকালে আফটারনুন বাতাসে উপশম, এয়ার এনএল। কষ্টকর শ্বাসক্রিয়ার সহিত পর্যায়ক্রমে কাশি, ডিফিকাল্ট ব্রিদিং অল্টারনেটিং উইথ কফ। কষ্টকর শ্বাসক্রিয়া রাগ হওয়ার পরে, ডিফিকাল্ট ব্রিদিং অ্যাঙ্গার আফটার। কষ্টকর শ্বাসক্রিয়া মধ্যরাতের পরে দুশ্চিন্তা ও ধরফরানির সহিত নিদ্রা হতে জেগে ওঠে, ডিফিকাল্ট ব্রিদিং অ্যাংজাইটি প্যালপিটেশন উইথ ওয়েকিং আফটার মিডনাইট। কষ্টকর শ্বাসক্রিয়া বাহু প্রসারিত করে রাখলে উপশম, ডিফিকাল্ট ব্রিদিং আর্মস অ্যাপার্ট এনএল। উপরের দিকে উঠলে অ্যাসেন্ডিং। মদ্যপ ব্যক্তির অ্যালকোহলিক্স শরৎকালীন অটাম। বিয়ার পান করার পরে বির আফটার। ঢেকুর উদ্গারে উপশম, বেলচিং এমএল। কষ্টকর শ্বাসক্রিয়া বাহু পিছন দিকে নিলে, ডিফিকাল্ট ব্রিদিং বেন্ডিং আর্ম ব্যাকওয়ার্ড অন। কষ্টকর শ্বাসক্রিয়া গভীরভাবে শ্বাস গ্রহণের ফলে, ডিফিকাল্ট ব্রিদিং ব্রিথ অন টেকিং এ ডিপ। গভীর শ্বাস নিলে উপশম, ব্রিদিং ডিপ এমএল। আবহাওয়া পরিবর্তনে চেঞ্জ অফ ওয়েদার, শিশুদের চিলড্রেন। শীত লাগার সময় চিল ডিউরিং। চোখ বন্ধ করলে ক্লোজিং আই অন। বস্ত্রাবরণী বৃদ্ধি, ক্লথিং অ্যাগ্রাভেশন। কফি পান করার পরে কফি ফ্রম। ঠান্ডা গ্রহণ করার ফলে কোল্ড আফটার টেকিং। কষ্টকর শ্বাসক্রিয়া শুল বেদনা বৃদ্ধি, ডিফিকাল্ট ব্রিদিং কলিক অ্যাগ্রাভেশন। কষ্টকর শ্বাসক্রিয়া শ্বরযন্ত্রের সংকোচনকর অবস্থার ফলে, ডিফিকাল্ট ব্রিদিং কনস্ট্রিকশন অফ লেরিংস। খিচুনির সময় কনভালশনস ডিউরিং। সর্দির সহিত ওরাইজা উইথ, কাশির সহিত কফ উইথ। নাক বা মুখে আচ্ছাদন রাখার ফলে কভারিং নোজ অর মাউথ। মানুষের ভিড়যুক্ত ঘরে ক্রাউডেড রুম। অন্ধকারে ডার্ক ইন দি, দিবা ভাগে ডে টাইম। গভীর শ্বাসক্রিয়ায় বৃদ্ধি, ডিপ ব্রিদিং অ্যাগ্রাভেশন। ডিনারের সময় ডিনার ডিউরিং। কষ্টকর শ্বাসক্রিয়া শ্বাসক্রিয়ার সাথে সম্পর্কিত নয় এমন স্থানে অসুস্থতার ফলে শ্বাসকষ্ট। ডিফিকাল্ট ব্রিদিং ডিজিজড কন্ডিশনস অফ distant parts on involved in act of breathing. আচ্ছা, এই যে এখানে এই সিম্পটমটা দিয়ে আমরা কি বুঝলাম? শ্বাসক্রিয়ার সাথে সম্পর্কিত নয় এমন স্থানে অসুস্থতার ফলে শ্বাসকষ্ট, অর্থাৎ আমাদের শ্বাসক্রিয়ার সাথে সম্পর্কিত জিনিসটা কি? আমাদের লাং, তারপরে লেরিংস, তারপর হলো নাক, মুখ, গলা, এর সাথে সম্পর্কিত একটা পার্টগুলো। কিন্তু আমাদের দেখা গেল যে কারো হাঁটুতে ব্যথা, হাঁটু ব্যথা হলে শ্বাসকষ্ট হয়, তাহলে হাঁটুর ব্যথার সাথে শ্বাসকষ্ট তো তার শ্বাসকষ্টের রিলেটেড কোনো অর্গান না। হ্যাঁ, যদি এমনটা হয় যে হাঁটু ব্যথা হলে শ্বাসকষ্ট হয়, কোমরে ব্যথা হলে শ্বাসকষ্ট হয়, হ্যাঁ, শ্বাস নিতে কষ্ট হয়, ডিফিকাল্ট, তাহলে এই সিমটমটাকে আমরা মানে গুরুত্ব দিব।
কষ্টকর শ্বাসক্রিয়া কাঁধ পিছনের দিকে টেনে ধরলে উপশম, ডিফিকাল্ট ব্রিদিং, ড্রয়িং শোল্ডার্স ব্যাক এগেন। কষ্টকর শ্বাসক্রিয়া স্বপ্ন দেখা অবস্থায়, ডিফিকাল্ট ব্রিদিং ড্রিমস ডিউরিং। কষ্টকর শ্বাসক্রিয়া পোশাক পরিচ্ছদ পরার সময়, ডিফিকাল্ট ব্রিদিং ড্রেসিং হয়। কষ্টকর শ্বাসক্রিয়া পানি পান করার সময়, ড্রিঙ্কিং হয়। শোথ রোগে আক্রান্ত হয়ে ড্রপসি ইন, ধুলাবালির ফলে ডাস্ট অ্যাজ ফ্রম, খাবার খাওয়ার সময় ইটিং হয়। ফুসফুস সংক্রান্ত রস সঞ্চয় স্ফীতির ফলে ইডিমা পালমোনারি। কষ্টকর শ্বাসক্রিয়া বৃদ্ধ লোকের, এলডারলি পিপল, বীর্যপাতের পরে ইমিশন আফটার। কষ্টকর শ্বাসক্রিয়া বায়ুস্থিতির ফলে, ডিফিকাল্ট ব্রিথিং। আচ্ছা, তাহলে এভাবে যদি আপনারা দেখেন ভিডিওগুলো তাহলে কিন্তু খুবই ভালো হবে। খুবই ভালো হবে। আমরা তো 3 নাম্বার পার্ট পড়তেছি, 3 নাম্বার পার্টটা অন্তত কয়েকবার দেখেন, দেখলে খুবই ভালো হবে। যত দেখবেন তত ভালো শিখবেন। তা আমরা রেপার্টরিতে যাই। মার্ফি রেপার্টরির ব্রিদিং অধ্যায়ে আমরা আছি। আমরা এখান থেকে সার্চ দেই ডিফিকাল্ট। এই যে ডিফিকাল্ট ব্রিদিং, ওইখান থেকে তো আপনারা কি নোট গুলো শিখলেন। কি নোট মানে হলো ধরুন কোটেশন গুলো শিখে ফেললেন, বা এই সাবরুব্রিকের মূল কথাগুলো শিখে গেলেন। এখন সফটওয়্যার থেকে হোক বা বই থেকে হোক, যাদের কাছে মার্ফি রেপার্টরি বইটা আছে, অনেকেই নিছেন। আমি তো কতগুলো ছাপাইছিলাম, এখন আছে আমার কাছে মনে হয় 2 কপি। সবগুলো নিয়ে নিছেন আপনারা। তো যাদের কাছে বই আছে, বই বা সফটওয়্যার, এখান থেকে আপনারা কি বলে ঔষধগুলো দেখতে পারবেন। 287টা মেডিসিন আছে। অনুরূপ ভাবে আপনারা তার সাবরুব্রিক দ্বিতীয়টা শিখেছিলেন, অ্যাবডোমেন ফ্রম ডিসটেনশন এন্ড টেনশন ইন, অর্থাৎ পেট ফাঁপা এবং পেটের মধ্যে একটা টেনশন এইরকম থাকার ফলে যদি তার কষ্টকর ব্রিদিং হয়, তাহলে 5টা মেডিসিন আছে, ক্যাপসিকাম, কোস্টিকাম, আয়োডিয়াম, মিউর, মেজেরিয়াম। জাকির ভাই, আপনি লাইনে আছেন না? জি ভাই। আচ্ছা, আগামীকাল কিন্তু আপনার ওই যে মাইন্ড, আগামীকাল রবিবার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে ভাই মেয়ে নিয়ে ডাক্তার কাছে থাকবো, তা কখন কি অ্যাটেন্ড করবো না চিন্তা আছে। ডাক্তারের কাছে কি রাত্রেও থাকবেন? আসতে তো ভাই দেরি হয়ে যেতে পারে, সন্ধ্যা হয়ে যেতে পারে, বুঝছেন, পরীক্ষা নিরীক্ষার বিষয় থাকতে পারে। আচ্ছা, আপনি না আসলে তো আমি আছি। জি, আমি আপনি জানাবো অনেক। আসসালামু আলাইকুম। জি ভাই, কেমন আছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি না থাকলে তো আমি আছি ইনশাআল্লাহ, কোনো টেনশনের কারণ নেই। জি ভাই, তারপর চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মাইন্ড অধ্যায় যেটা ওই দিন যেটুকু পড়ছিলেন না, ওইটুকু ও তারপরের টুকু মানে সংক্ষেপে শেষ করে ফেলতে হবে আর কি কালকে। হ্যাঁ, তাহলে পরে আমরা আর সময় পাবো না, আমরা শেষ করতে পারবো না। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, এইখানে সফটওয়্যারে ছিলাম, যে আমরা রেসপিরেশন ডিফিকাল্ট আর রেসপিরেশন অ্যাজমাটিক, দুইটা সিম্পটম কিন্তু আমরা পাই। হ্যাঁ, অ্যাজমাটিক আর ডিফিকাল্ট, দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারবেন কেউ?
এই যে অ্যাজমাটিকটা হচ্ছে হলো হাঁপানির মতো। হ্যাঁ, ব্রিদিং এই যে ডিফিকাল্ট এই জায়গাটাতে আছে না, আর ব্রিদিং লাং এর মধ্যে গিয়ে পাওয়া যাবে অ্যাজমাটিক। এখানে কি লাং আছে কিনা, আগের ভার্সনে ছিল, এই যে লাং আছে, লাং এ গিয়ে পাওয়া যাবে অ্যাজমাটিক, অ্যাজমা জেনারেল। এটা অনেক বড় একটা সাবজেক্ট, অনেক বড়। আচ্ছা, এই লাং অধ্যায়ে অ্যাজমা, আর রেসপিরেশন অধ্যায়ে বা ব্রিদিং অধ্যায়ে ডিফিকাল্ট। তো দুইটা কিন্তু আমরা গোলায় ফেলবো, ঠিক না? এইখানে আপনারা আপনারা এই দুইটা বিষয় থেকে কি বুঝলেন বা কি বোঝা যায় বলেন তো দেখি। আচ্ছা, আমি হেল্প করতেছি। সেটা হলো অধ্যায়ের দিকে তাকালে বোঝা যায় যে আসলে বিষয়টা কি। লাং অধ্যায়ে হলো অ্যাজমা। অ্যাজমা রোগটা হলো এমন একটা রোগ যেটা লাং সংক্রান্ত রোগ, অর্থাৎ আমাদের ফুসফুস সংক্রান্ত যদি কোনো কারণে আমাদের শ্বাসকষ্ট হয় তাহলে সেটা হবে অ্যাজমা। আর যদি ফুসফুস সংক্রান্ত কারণে না হইয়া যদি শ্বাসকষ্ট হয়, যেমন মনে করেন হার্ট সংক্রান্ত কারণে শ্বাসকষ্ট হয়, জোরে হাঁটলে শ্বাসকষ্ট হয়, দৌড়াইলে শ্বাসকষ্ট হয়, ওটা মানে ফুসফুস অ্যাটাক হয়ে শ্বাসকষ্ট না, মানে এটা হলো আপনার অস্থিরতার কারণে, দুর্বলতার কারণে, অতিরিক্ত পরিশ্রমের কারণে। হ্যাঁ, এগুলো হলো হার্ট রিলেটেড শ্বাসকষ্ট। তো এই এই ধরনের যদি হয় তাহলে কিন্তু সেটা হবে ডিফিকাল্ট, ব্রিদিং ডিফিকাল্ট, অর্থাৎ শ্বাস নিতে কষ্ট। হ্যাঁ, আর শ্বাসকষ্ট বলতে আমরা যেটা অ্যাজমা বুঝি সেটা হলো লাং অসুস্থ হয়ে যেই শ্বাসকষ্টটা হয় সেটা হলো অ্যাজমা। অ্যাজমা রোগীর অবশ্যই সর্দি প্রবণতা থাকবে, সর্দি থাকবে, কাশি থাকবে, নাক দিয়ে নাক গড়গড় করবে, বুক ঘড়ঘড় করবে, ওইটা হলো অ্যাজমা। আর তার সর্দি নাই, কাশি নাই, তারপর তার বুকে ঘড়ঘড় শব্দ নাই, কিন্তু তার শ্বাসকষ্ট হচ্ছে, সেটা হলো ব্রিদিং ডিফিকাল্ট বা রেসপিরেশন ডিফিকাল্ট। আমরা কমপ্লিট রেপার্টরি ও সিনথেসিস রেপার্টরিতে কিন্তু আমরা ব্রিদিং অধ্যায়টা পাবো না, সেখানে পাবো রেসপিরেশন। হ্যাঁ, রেসপিরেশন অধ্যায় পাবো, আর সেখানে লাং অধ্যায়ও পাবো না। এই রেসপিরেশনের মধ্যে দুইটা রুব্রিক আছে, একটা হলো ডিফিকাল্ট আর একটা হলো অ্যাজমাটিক। তো দুইটা রুব্রিক ওই রেসপিরেশন অধ্যায়ের ভিতরেই আছে। এটা কমপ্লিট রেপার্টরি আর সিনথেসিস রেপার্টরির সাজানোর বিন্যাসটা হলো রেসপিরেশন। আমরা এখান থেকে যদি আমরা কিছু তথ্য নেই, যে আফটারনুন, এগুলো তো সহজ কথা, এগুলো এখানে সময় নেওয়ার দরকার নাই। এয়ার এমএল, খোলা বাতাসে যদি উপশম হয়, এয়ার ইন ওপেন, খোলা বাতাসের মধ্যে শ্বাসকষ্ট হলে সরিনাম, এমএল হলে যে এই অনেকগুলো ওষুধ রয়েছে, অল্টারনেটিং উইথ, এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে শ্বাসকষ্ট ডিফিকাল্ট, এখানে শ্বাসকষ্ট বলতে অ্যাজমাটিক শ্বাসকষ্ট না, মানে অর্থাৎ শ্বাস নিতে কষ্ট, এই ধরনের ব্যাপারটা যদি অল্টারনেটিং হয়, অর্থাৎ এমনিতে কোনো সমস্যা নেই কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, তো এই শ্বাসকষ্ট ভালো হয়ে গিয়ে তারপর তার কাশি, তখন আর শ্বাসকষ্ট নেই, যখন কাশি তখন শ্বাসকষ্ট নেই। এই ব্যাপারে কিন্তু এন্টিম টার্ট একটি মাত্র মেডিসিন, পেইন ইন হাইপোকন্ড্রিয়া। হাইপোকন্ড্রিয়া মানে হলো যে এই জায়গাগুলো আছে না, লিভার রিজিয়ন, তো এই জায়গাগুলোতে ব্যথা, তার সাথে যদি তার ডিফিকাল্ট ব্রিদিং হয়, ডিফিকাল্ট শ্বাসকষ্ট হয়, তাহলে একটি মাত্র মেডিসিন জিঙ্কাম মেটালিকাম। র্যাটলিং, র্যাটলিং মানে হলো গড়গড় শব্দ। এই গড়গড় শব্দটা যদি কি বলে বুক থেকে উঠে, অর্থাৎ লাং, কিন্তু লাং ঠিক আছে, তার লাং ডিফিকাল্ট সমস্যা না, কিন্তু তারপরেও এর ভিতরে তার গড়গড় শব্দ হয়, বুকে গলায় গড়গড় শব্দ হয়। যদি এই গড়গড় শব্দ হওয়ার সহিত যদি ডিফিকাল্টি আসে, অর্থাৎ ডিফিকাল্টি, এখানে তো অল্টারনেটিং পড়তেছিলাম, অল্টারনেটিং মানে হলো
এই র্যাটলিং মানে বুকের মধ্যে তার গড়গড় শব্দ, এইটা গড়গড় শব্দ ভালো হয়ে তার শ্বাসকষ্ট, আবার শ্বাসকষ্ট ভালো হয়ে গড়গড় শব্দ, যদি বিষয়টা এমন হয় তাহলে হায়োসিয়ামাস। সুপার সুপার মানে কি বলেন তো, আমি হয়তো বলতে পারতেছি না এখন। আচ্ছা, এখানে অ্যান অ্যাবনরমালি ডিপ স্লিপ, এ স্টাপর। স্টাপর মানে হলো আমাদের কাজী নজরুল ইসলাম শেষ বয়সে যেমন হয়ে গেছিলেন, এটাকে বলা হয় স্টাপর। আর অ্যান অ্যাবনরমালি ডিপ স্লিপ, অত্যন্ত মানে অ্যাবনরমালি ডিপ স্লিপ, অত্যন্ত গভীর নিদ্রায় আক্রান্ত হয়ে থাকে, যদি এটাকে বলা হয় সফর। অর্থাৎ অল্টারনেটিং ভাবে যদি শ্বাসকষ্ট হয় আবার শ্বাসকষ্ট ভালো হয়ে তার মানে অতিরিক্ত ঘুমায়, একেবারে অ্যাবনরমালি ডিপ স্লিপ, ডাইকা দা মানে কইরা উঠানো যাবে তাকে, প্লাম্বাম মেটালিকাম। অল্টারনেটিং আর্টিকেরিয়া, আর্টিকেরিয়া বলতে কি বুঝেন বলেন তো দেখি ডাক্তার জাকির ভাই? আমবাত। আমবাত, আমবাত মানে? আমবাত মানে এই যে যাদের আমরা অ্যালার্জি বলি, যে কোনো খাবার দাবারে বা কোনো কিছু লাগলে পোশাক আশাকে। আচ্ছা, এটা সহজ ব্যাখ্যা হলো আমাদের যে পিঁপড়া কামড় দেয় না, পিঁপড়া কামড় দিলে অনেক সময় ফুলে ফুলে উঠে, লাল লাল চাকা চাকা হয়ে ফুলে ফুলে উঠে। যদি কারো এইরকম চাকা লাগা চাকা চাকা হয়ে ফুলে ফুলে উঠে, এটাকে আমবাত বলে। জি, হ্যালো। বললাম যে স্যার গোল গোল চাকা হয়ে ফুলে ফুলে উঠে, বলছিলাম যে গোল হয়ে চাকা চাকা হয়ে ফুলে উঠে, লাল লাল হয়, ভিতরে সাদা থাকে, স্যার কিনার দিয়ে লাল লাল হয়ে। হ্যাঁ, এইটাকে বলা হয় আর্টিকেরিয়া। তো এই ব্যাপারে একটা মাত্র মেডিসিন আছে, অল্টারনেটিং, অর্থাৎ কিছুদিন শ্বাসকষ্ট হবে, শ্বাসকষ্ট ভালো হয়ে তারপর আর্টিকেরিয়া হবে, আবার আর্টিকেরিয়া ভালো হয়ে গেলে শ্বাসকষ্ট হবে। মানে কি একটা অদ্ভুত সিম্পটম। হ্যাঁ, ইউটেরিন হ্যামোরেজ, ইউটেরিন হ্যামোরেজ মানে হলো জরায়ু থেকে রক্তস্রাব, অর্থাৎ মাসিক ছাড়াই যদি জরায়ু থেকে রক্তস্রাব হয় হয় কিছুদিন, তারপর আবার শ্বাসকষ্ট হয়, আবার শ্বাসকষ্ট ভালো হয়ে জরায়ু থেকে রক্তস্রাব হয়, বিষয়টা যদি এমন হয় তাহলে ফ্লোরিক অ্যাসিড, এই অল্টারনেটিং সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট প্রত্যেকটা অধ্যায়ের। অ্যাঙ্গার আফটার, রাগান্বিত হওয়ার পর, চিলড্রেন ইন, শিশুদের সাথে রাগান্বিত হওয়ার পর, অর্থাৎ কোনো বাবা মা যদি শিশুদের সাথে রাগান্বিত হওয়ার পর তার যদি শ্বাসকষ্ট শুরু হয়, অথবা শিশুদেরও যদি শ্বাসকষ্ট শুরু হয়, যে সে রাগান্বিত হয়েছে তারপর থেকে তার শ্বাসকষ্ট, বা রাগান্বিত হইলে সে দম ফালাইতে পারে না, শ্বাসকষ্ট হয়, তাহলে দেখেন ঔষধ কিন্তু আছে। খুব কোথায় যে সিমটম লুকায় আছে, আর এইভাবে যদি আপনারা চ্যাপ্টার বাই চ্যাপ্টার এইভাবে যদি সুন্দর করে না পড়েন, তাহলে অবশ্যই কোনো না কোনো সময় হেরে যাবেন, হেরে যাবেন, হেরে যাবেন। তো এই জায়গাগুলোকে আপনাদেরকে তৈরি করতে হবে। হ্যাঁ, আপনারা যতটা সময় ম্যাথমেটিকা দিবেন, ম্যাথমেটিকাতে আমাদের ডাক্তাররা যতটা সময় দেয়, ততটা সময় যদি এই রেপার্টরিতে তারা দিত, তাহলে ইংলিশেও দক্ষ হইতো, আবার কি বলে সিমটমেও দক্ষ হইতো, নিজেদেরকে দাবি করতে পারতো যে হ্যাঁ আমি সিমটমিস্ট ডাক্তার। অ্যাংজাইটি প্যালপিটেশন উইথ ওয়েকিং আফটার মিডনাইট, অর্থাৎ মধ্যরাতের পরে তার অ্যাংজাইটি দেখা দেয়। অ্যাংজাইটি মানে হলো উৎকণ্ঠা দেখা দেয়, প্যালপিটেশন দেখা দেয়, বুক ধড়ফড়ানি দেখা দেয়, তার সাথে যদি তার ডিফিকাল্ট ব্রিদিং হয়,
তাহলে একটি মাত্র মেডিসিন স্পঞ্জিয়া টুস্টা। আর্মস অ্যাপার্ট এমএল, আর্মস অ্যাপার্ট এমএল মানে হলো মানে বাহুর উপরে ভর করে থাকলে উপশম, অর্থাৎ এই যে বাহুটা আছে না, এই বাহুর উপরে এইভাবে মাথা দিয়ে শুইছে তাহলে উপশম। 6টা মেডিসিন আছে। অ্যাসেন্ডিং, তো ডিস্টার্ব করি স্যার, প্রথম ওষুধটা প্রথম সিম্পটমটা বুঝতে পারি নাই স্যার। কোন সিম্পটমটা? আর উপরের সিম্পটমটা বুঝতে পারি নাই। আর্মস অ্যাপার্ট এমএল, এই যে এর আগেরটা যেটা বলছিলেন। না না স্যার, মিডনাইটের ওই যে শেষে মিডনাইট লেখা ওই যে আগেরটা পড়ব। হ্যাঁ ওইটাই বলতেছি। অ্যাংজাইটি, হ্যাঁ অ্যাংজাইটি পালপিটেশনের এটা palpitation with waking after midnight, হ্যাঁ, অর্থাৎ তার তো এখানে তো মূলত তার আমাদের অধ্যায়টা কি, চ্যাপ্টারটা কি, ডিফিকাল্ট ব্রিদিং না, এখান থেকে পড়তে হবে ডিফিকাল্ট ব্রিদিং অর্থাৎ কষ্টকর শ্বাস প্রশ্বাস, তার সাথে তার আছে অ্যাংজাইটি মানে উৎকণ্ঠা, প্যালপিটেশন বুক ধরফরানি, এগুলো নিয়ে সে আমি মধ্যরাতের পরে ঘুম থেকে জায়গা উঠে। কয়টা জিনিস একসাথে? হ্যাঁ, শ্বাসকষ্ট, অ্যাংজাইটি, প্যালপিটেশন, এই 3টা জিনিস একসাথে নিয়ে মধ্যরাতের পরে ঘুম থেকে জেগে উঠে। যদি মিলাইতে পারেন তো একটাই ঔষধ গুলির মতো কাজ করবে, কারণ হলো এটা মিস হওয়া সম্ভব না। এখানে কয়টা বৈশিষ্ট্য, ডিফিকাল্ট ব্রিদিং হইতে হবে, অ্যাংজাইটি থাকতে হবে, প্যালপিটেশন থাকতে হবে 3টা, তারপরে ওয়েকিং ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে আফটার মিডনাইট মধ্যরাতের পরে 5টা, এই টোটাল 5টা সিম্পটম একত্রিত করে এই একটা সিম্পটমই 5টা সিম্পটমের টোটালিটি, যদি এটা মিলে যায় তাহলে ঔষধ মিস হবে না ইনশাআল্লাহ, কারণ এত টোটালিটি সব সিম্পটমে কিন্তু এত টোটালিটি নাই। আচ্ছা, তারপরে অ্যাসেন্ডিং মানে হলো উপরের দিকে ওঠা, যেমন সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং স্টেয়ার্স। আপনি যদি উঁচা জায়গায় উঠেন তো এই অ্যাসেন্ডিং যদি করে কেউ, যদি উপরের দিকে উঠে তাহলে 77টা মেডিসিন আছে, উপরের দিকে উঠতে গেলে তার শ্বাসকষ্ট হয়। অ্যালকোহলিক্স দের শ্বাসকষ্ট কোকা, অটাম মানে হলো শরৎকালে শ্বাসকষ্ট চায় না, বিয়ার পান করার পরে। ভাই এইখানে এই লাইন বরাবর উপরে আর্মস অ্যাপার্ট এমএল এইখানে যেটা, হ্যাঁ ওই যে ওয়াকিংটা যে পড়ানো হয়েছিল না, তখন ওয়াকিং চ্যাপ্টার নিয়ে একটু ঘাটাঘাটি করছি। আজকে আমি একটু বাজারের ভিতরে গেছিলাম, সেখানে যে একটা ওয়াকিং অ্যাপার্ট লেগ এই একটা রোগী দেখছিলাম, তখন ভাবছি যে এই রোগীটাকে যদি আমি ওই যে হাঁটার সময় যে চাগাই হাঁটা অর্থাৎ পা দূরে দূরে দিয়ে হাঁটা, এই রোগীটাকে যদি আমি ঔষধ দিতাম তাহলে ওটা ঠিক হয়ে যেত। তা এই আর্মস অ্যাপার্টামেল মানে হাত পা দূরে ছড়াই ছিটিয়ে রেখে যদি শোয় বা ই করে তাহলে মনে হয় তার উপশম হয়, সেটা না? অ্যাপার্ট মানে দূরে দূরে সরাই রেখা বা ওই হাঁটার সময় যে চাগাই হাঁটা বা পা দূরে দূরে ফেলানো বলি সেটা আর্মস অ্যাপার্ট না? জি, আর্মস মানে অঙ্গ প্রত্যঙ্গ, অ্যাপার্ট মানে দূরে দূরে সরাইয়া মানে ফাঁকা করে রাখলে ভালো থাকে, তাতে উপশম। হ্যাঁ, বাহু প্রসারিত করে রাখলে, অর্থাৎ সে শ্বাসকষ্ট যখন হাতটা এইভাবে রাখে তখন তার উপশম। আর ওই ওয়াকিং এর ওইখানে যেটা ছিল যে অ্যাপার্ট, আমরা সাধারণত গ্রামের ভাষায় বলি যে পা দূরে দূরে দিয়ে হাঁটে, সেটা না, আমরা বলি যে চাগাই হাঁটে, মানে পা চাগাই হাঁটে। হ্যাঁ, পা চাগাই হাঁটে। ওই অ্যাপার্ট মানে ওই পা চাগাই হাঁটা, চাগাই মানে দূরে দূরে সরাইয়া। আচ্ছা, ওয়াকিংটা তো আপনাদের দেখাইছিলাম তাই না? ওই ওয়াকিং থেকে তো অ্যাপার্ট আসলো, ওইখানে তো অ্যাপার্ট থেকে রোগীর একটা মাত্রা আছে। ওয়াকিং যদি আপনি শিখেন তাহলে কি করতে পারবেন, মানুষের হাঁটা চলা দেখে ঔষধ নির্বাচন করতে পারবেন। আরো সামনে আসতেছে চোখ দেখে ঔষধ নির্বাচন করা, জিহ্বা দেখে ঔষধ নির্বাচন করা, তারপরে তার কথা বলা, হ্যাঁ টকিং, কথা বলার স্টাইলের উপরে ঔষধ নির্বাচন করা, তারপর মানে অ্যানসার উত্তর দেওয়ার স্টাইলের উপরে কি বলে ঔষধ নির্বাচন করা, তারপর হলো
যেগুলো মানে রোগীর বলতে হবে না, আপনি দেখেই চিনবেন। তারপর দাঁত দাঁত দেখে ওষুধ নির্বাচন করা, নখ দেখে ওষুধ নির্বাচন করা, স্কিন দেখে ওষুধ নির্বাচন করা। স্কিন দেখে ওষুধ নির্বাচন করা ওইটা তো আপনারা গত ক্লাসে আমি আপনাদেরকে ডিরেকশন দিয়েই দিছি, এবং ওইটার উপরে কিন্তু আপনারা ভিত্তি করে পুরো স্কিন শিখে ফেলতে পারবেন। হ্যাঁ, তারপর আর কি, চুল দেখে ওষুধ নির্বাচন করা, ফেস কাটিং, এক একজনের ফেস এক এক রকম, নাকের শেপ দেখে ওষুধ নির্বাচন করা, ফেস দেখে ওষুধ নির্বাচন করা, এত কিছু আপনারা শিখে ফেলবেন ইনশাআল্লাহ। এগুলো ধাপে ধাপে আসবে। এগুলো আপনাদেরকে শুধু ধরায় দেওয়ার ব্যাপারটা, এই যে ধরায় দেওয়ার ব্যাপারটা, এত কিছু যে শিখে যাবেন। হ্যাঁ, তো ইনশাআল্লাহ একটা বছর পরে আপনারা গর্ব করতে পারবেন যে হ্যাঁ আমি পারি। আর একটা বছর লাগবে না, এই কয়দিন যারা আমার কাছে ক্লাস করছেন, হ্যাঁ, এখন আপনারা হোমিওপ্যাথি চেম্বার যেগুলো আছে না, ওই ডাক্তার যারা চেম্বার দিয়ে বসছে তাদের চেম্বারে গিয়ে বৈশা দুই চার কথা বইলা দেখেন আপনার জ্ঞান কতটুকু আর তাদের জ্ঞান কতটুকু। এখনই আপনারা একটু ট্রাই করে দেখেন। এরকম ট্রাই করছেন নাকি কেউ? হয়তো করে ফেলছেন এর মধ্যে। ভাই এইসব ট্রাই করতে গেলে আর এইসব কথা বললে তারা খুবই ইগনোর করে, এবং তারা মনে করে যারা পানিতে শিখেছে এত বছর এই লাইনে আমার চেয়ে বেশি বোঝে, এই জন্য ভাই বোকা সাজে। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আমি তো নবীন, তারপরও আমি একটু ট্রাই করছি, তো আমাকে বের করে দিছে, বলছে যে এইভাবে দেওয়া যায় না। না, সিম্পল সিস্টেমটা, জিনিসটা সিম্পল ছিল। আপনাকে বের করে দেবে, আপনি শুধু শুনবেন, আপনি বোকা এই সেজে শুনবেন, যতই জানেন না কেন, তাহলে বুঝবেন যে তার গভীরতা কতটুকু, কিন্তু তার বোঝানো হবে না যে আমি একটু ভালো কিছু পারি। সব থেকে বড় ব্যাপার হলো আপনি এই যে আমরা যেই সিস্টেমে পড়তেছি, সিস্টেমটা কিন্তু একেবারে সোজা। এটা মানুষ যে কোনো এডুকেটেড মানে একেবারে কম বুঝে, কম লেখাপড়া জানে, তারও যদি বিষয়টা ধরায় দেওয়া হয়, সেও কিন্তু পয়লা বিষয়টা থেকে একটা ফায়দা নিতে পারবে। আর ম্যাথমেটিকা পয়লা ওইখান থেকে একটা ফায়দা নেওয়া এত সোজা না। আর নবীন একটা মানুষ কিন্তু ম্যাথমেটিকা থেকে ফায়দা নিতে গিয়ে আরো 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 বিপদে পরিচালিত হবে। তো এই জন্য ম্যাথমেটিকা পড়বেন সবার শেষে, আগে না। আচ্ছা, তারপরে আমরা আগায় যাই। অটাম, অটাম মানে হলো শরৎকাল, বীর মানে বেয়ার, বেলচিং, বেলচিং এমএল, বেলচিং মানে হলো উদ্গার উঠা। হ্যাঁ, মানে গলা দিয়ে ঢেকুর উঠা, উদ্গার উঠা। তো গলা দিয়ে ঢেকুর উঠলে, ঢেকুরটাই ধরেন, বেলচিং মানে হলো ঢেকুর। ঢেকুর উঠলে যদি কারো শ্বাসকষ্ট ভালো লাগে, তাহলে এই যে অনেকগুলো ওষুধ আছে, 8টা। হ্যাঁ, বেলচিং আর রিঅ্যাকশন দুটো শব্দ কিন্তু বেশ ই করে, দ্বন্দ্ব করে। তাহলে বেলচিং কাকে বলবো আর রিঅ্যাকশন কাকে বলবো? ইরাকশন, ইরাকশন না, ইরাকটেশন। ইরাকটেশন বা যে ইরাকটেশন বা ইরাকশন দুটো শব্দই আছে, ইরাকটেশন আছে। হ্যাঁ, ইরাকটেশন হলো, ইরেকশন হলো লিঙ্গ উত্থান। আর ইরাকটেশন, হ্যাঁ ইরাকটেশন হলো মানে এটাও একরকম, এটা কি বলা হয়, উকি উঠা। ইরাকটেশন হলো উকি উঠা, উকি উঠা মানে রাক রাক করে না, এটা একটা হলো। হ্যাঁ, নোসিয়া হলো বমি ভাব, বমি ভাব ছাড়া ওয়াক ওয়াক করা, এটা হলো ইরাকটেশন। যেমন ধরেন কেউ ডাস্টবিনের পাশ দিয়ে গেল, এটার গন্ধ শুঙা তার মধ্যে কি হলো, করে এরকম একটা শব্দ এসে পড়লো। এরকম একটা ভিতর থেকে একটা যেমন বের হয়ে এসে পড়বে, এইটা হলো ইরাকটেশন। আর নসিয়া হলো মানে বমি বমি ভাব হওয়া। আর আর বমি তো হলো ভমিটিং। হ্যাঁ, আর বেলচিং হলো উদ্গার, মানে বেলচিং হলো ঢেকুর। হ্যাঁ, বেলচিং হলো ঢেকুর উঠা, ঢেকুর বা বাকু। ঠিক আছে, তাহলে এই যে দেখেন, আপনারা একেবারে যুক্তি দিয়ে একটু একটু মাথা খাটায় চিন্তা করেন। আপনি বেলচিং এমএল শ্বাসকষ্ট
মানে মানে ঢেকুর দিলে ভালো লাগে। এই যে ব্যাপার, এখানে একেবারে আপনার চোখের সামনে ওষুধগুলো সুন্দর করে সাজানো আছে যে কোনটা কোন গ্রেডে, কোন ওষুধের মর্যাদা কতটুকু। এটা ফার্স্ট গ্রেডে কার্বোভেজ, সেকেন্ড গ্রেডে আছে অরাম মেটালিকাম নাক্স ভূমিকা, আর থার্ড গ্রেডে আছে এই মেডিসিন গুলো। তাহলে এই যে বিদ্যাটা, এই বিদ্যাটার মধ্যে কোনো ভুল নাই, হ্যাঁ, কোনো কন্ট্রাডিকশন নাই, ঠিক আছে? এই বিদ্যাটার মধ্যে কন্ট্রাডিকশন নাই, ভুল নাই। কিন্তু আপনি যখন ম্যাথমেটিকায় পড়বেন কার্বোভেজ অধ্যায়, সেখানে গিয়ে পাবেন কি যে ইরাকটেশন, মানে ঢেকুর দিলে উপশম, কার্বোভেজ ঢেকুর দিলে উপশম, কে কে আছে কার্বোভেজ লাইকোপোডিয়াম, ঢেকুর দিলে উপশম। আচ্ছা, এই কথাটা কিন্তু আপনি কোথায় পাবেন? এই কথাটা আপনি পাবেন এখান থেকে যদি আমি আরেকটা রেপার্টরিতে ঢুকে যাই, স্টমাক, সেখানে বেলচিং দেওয়া হয়েছে না, এই বেলচিং এখানে ইরাকটেশন, একই অর্থে ব্যবহার করছে সিনথেসিস রেপার্টরি। আচ্ছা দেখেন, ইরাকটেশন আমাদের উদ্দেশ্য ছিল ইরাকটেশন এমএল। ইরাকটেশন এমএল এ ব্যাপারে কার্বোভেজ সত্যি আছে, কিন্তু ঔষধ আছে 154টা। কিন্তু আপনি কার্বোভেজ বইটা ও ম্যাথমেটিকাটা খুলবেন, খোলার পরে সেখানে আপনি অবশ্যই পাবেন যে ঢেকুর উদ্গার দিলে উপশম, কার্বোভেজ লাইকোপোডিয়াম, এই দুইটা শব্দ, দুইটা ঔষধ পাবেন। কিন্তু ব্রায়োনিয়া কিন্তু সুপার গ্রেড, মানে একই লেভেলে সুপার গ্রেড ব্রায়োনিয়াও আছে, ল্যাকেসিসও আছে। কিন্তু ম্যাথমেটিকাতে আপনি দুইটা ঔষধের নামই পাবেন, কার্বোভেজ লাইকোপোডিয়াম। সেখানে কিন্তু ল্যাকেসিসের নামও পাচ্ছেন না, ব্রায়োনিয়ার নামও পাচ্ছেন না, এবং আদার্স যে আরো কতগুলো মেডিসিন রয়েছে 154 মধ্যে 154টা মেডিসিন যে টোটাল রয়েছে, হ্যাঁ, সবগুলো ওষুধের নাম আপনি সেখানে পাবেন না। তাহলে কি হবে? আপনার জ্ঞানটা সেখানে সীমাবদ্ধ থেকে যাবে। হ্যাঁ, আর এই সীমাবদ্ধ যখন থাকবে তখন আপনি একটা সময় পরে গিয়ে কিছু ওষুধ তো, কিছু রোগীতে তো আপনি ওষুধ মিলাই ফেলবেন, 30% 40% রোগীর ক্ষেত্রে আপনি খুব ভালো ওষুধ মিলাই ফেলবেন, কিন্তু বাকি রোগীর ক্ষেত্রে অন্ধের মতো হাতড়াবেন, আরে এটা কি কার্বোভেজ আছে না লাইকোপোডিয়াম, কোনটা দিব? এই যে একটা কনফিউশনে ভোগবেন, এটা হলো আমি আসলে সঠিক সিস্টেমে লেখাপড়া করি নাই, এই জন্য। হ্যাঁ, আমাদের এখন প্রথমে সূক্ষ্ম জিনিস না, ম্যাথমেটিক অনেক সূক্ষ্ম একটা জিনিস। একটা মানুষের চরিত্র চিনা যেমন একটা সূক্ষ্ম জিনিস, আপনি কোন মানুষ আছে তার সাথে 1 বছর মিশলেও আপনি তাকে চিনতে পারবেন না। ঔষধটাও ওই রকম, একটা ওষুধকে 1 বছর পড়লেও হয়তো আপনি তাকে পরিপূর্ণভাবে চিনতে পারবেন না। ঔষধটাও এরকম, মানুষের চরিত্রের মতো একটা চরিত্র। এত জটিল একটা সাবজেক্ট আপনি পড়বেন, আগে সিমটম বুঝেন না, সিমটমের জ্ঞান নাই, এত বড় একটা সাবজেক্ট আপনি পড়বেন, এত জটিল একটা সাবজেক্টটা পড়বেন, বুঝবেন? তো আগে সিমটমের জ্ঞান অর্জন করতে হবে। এই সিমটমের জ্ঞান অর্জন করতে হলে এইভাবে পড়বেন, একেবারে সাদামাটা জিনিসগুলো খুব সহজ। হ্যাঁ, আর যে পড়বে সেই বুঝবে। এই সাবজেক্ট হলো এরকম, আপনি সিমটমের জ্ঞান অর্জন করেন, সিমটমের জ্ঞান অর্জন করার পর তখন আপনি ম্যাথমেটিকা পড়লে ম্যাথমেটিকার গভীরতা, সেখান থেকে মজা আমি নিতে পারবো। ব্যান্ডিং জেনারেল, ব্যান্ডিং মানে কি? এই বাঁকা হওয়া, হয় পিছনে বাঁকা হওয়া। আচ্ছা, আর্ম ব্যাকওয়ার্ড অন,
আর্ম মানে কি বাহু, ব্যাকওয়ার্ড মানে হলো পিছনের দিকে। বাহু পিছনের দিকে নিলে যদি শ্বাসকষ্ট হয়, একটা মাত্র মেডিসিন আছে সালফার। সালফারের ব্যাটে আমেরিকা যদি আপনি গুইল্লা খায়ালান, তারপরেও এই সিমটমটা আপনি পাবেন না। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিতে পারি, সালফারের ম্যাট্রি আমেরিকা, যে কোনো ম্যাট্রি আমেরিকা আপনি পড়বেন, কইরা এসে আমার দেখাইবে যে স্যার এই সিমটমটা সালফারের ভিতরে আমি পাইছি। যে হাত বাহু যদি পিছনের দিকে ব্যাকওয়ার্ড যদি নেয়, অর্থাৎ পিছনের দিকে যদি নেয়, তার দম বন্ধ হয়ে আসে। ঠিক আছে, তাহলে একটা মাত্র মেডিসিন, তাও ফার্স্ট গ্রেড। এত বড় একটা কথা, সালফার ফার্স্ট গ্রেডে এই মেডিসিনটা আছে যে বাহু পিছনের দিকে নিলে শ্বাসকষ্ট হয়। তারপরেও আপনি ওষুধটা ম্যাট্রি আমেরিকাতে খুঁজে পাবেন না। এ হলো ম্যাট্রি আমেরিকার সীমাবদ্ধতা। ম্যাট্রি আমেরিকা মানে সব সিমটম দিয়ে দিবে তা না। ম্যাট্রি আমেরিকা মানে হলো একটা ঔষধের একটা চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠাবে, এটার নাম ম্যাট্রি আমেরিকা। কেউ যদি বলে যে ম্যাট্রি আমেরিকার মধ্যে একটা ওষুধের সব সিমটম আছে, তাহলে সে আপনাকে মিথ্যা তথ্য দিছে। আর যদি মিথ্যা তথ্য না দিয়ে থাকে, মানে সে যদি দাবি করে যে আমি মিথ্যা তথ্য দেই নাই, তাকে বলবেন যে ভাই পিছনের দিকে হাত নিলে শ্বাসকষ্ট হয়, আপনি এই সিমটমের জন্য কি ওষুধ আছে আমাকে একটু বের করে দেন তো ম্যাট্রি আমেরিকা থেকে। আচ্ছা, বেন্ডিং ব্যাকওয়ার্ড এবার হলো বডি ব্যাকওয়ার্ড। হ্যাঁ, এখানে আর্ম ব্যাকওয়ার্ড দিছে না, আর্ম মানে হলো বাহু, আর এটা হলো বডি, ফুল বডিটা যদি পিছনের দিকে বেঁকে যায়, অর্থাৎ পিছনের দিকে যদি সে বাঁকা হয়, তাহলে তার শ্বাসকষ্ট হয়, এপিস কুপ্রাম বা সরিনাম। আচ্ছা, আর যদি পিছনের দিকে বাঁকলে উপশম হয়, কুপ্রাম ফ্লোরিক অ্যাসিড। আচ্ছা, এইখানে আপনি ম্যাট্রি আমেরিকা যদি পড়েন, আপনাকে ম্যাট্রি আমেরিকা কি শিখাবে? পিছনের দিকে বাঁকলে ডায়োস্কোরিয়া, সামনের দিকে বাঁকলে কলোসিন্থ। হ্যাঁ, কেউ যদি সামনের দিকে বাঁকলে উপশম হয়, তাহলে কলোসিন্থ মেডিসিন, পিছনের দিকে বাঁকলে ডায়োস্কোরিয়া মেডিসিনটা উপযোগী। এইভাবে আপনাকে ম্যাট্রি আমেরিকা শিখাবে। ম্যাট্রি আমেরিকা থেকে যদি আপনি ম্যাট্রি আমেরিকার বিদ্যা নেন, আপনাকে এইভাবে শিখাবে। তখন আসলে কি আপনি এইভাবে শিখে এই রেসপিরেশন ডিফিকাল্টের জন্য কোনো ওষুধ নির্বাচন করতে পারবেন? সেটা তো জেনারেল, সর্বক্ষেত্রে এটা। কিন্তু স্পেসিফিক ডিফিকাল্ট ব্রিদিং এর ক্ষেত্রে যদি তার পিছনের দিকে ঝুঁকলে বৃদ্ধি হয়, তাহলে 3টা মেডিসিন, পিছনের দিকে ঝুঁকলে যদি উপশম হয়, তাহলে 2টা মেডিসিন। ফরওয়ার্ড হলো সামনের দিকে ঝুঁকলে তার শ্বাসকষ্ট হয়, 3টা মেডিসিন, এপিস, সেনেগা আর স্পাইজেলিয়া। আর সামনের দিকে ঝুঁকলে যদি উপশম হয়, 8টা মেডিসিন। হেড ব্যাকওয়ার্ড, মাথাটা যদি পিছনের দিকে ঝুঁকায়, তাহলে 2টা মেডিসিন, বেলেডোনা, ক্যামোমিলা। মাথা যদি তার সামনে মাস্ট রাইজ আপ এন্ড হেড এন্ড বেন্ড হেড ব্যাকওয়ার্ড। আচ্ছা, মাস্ট রাইজ আপ অর্থাৎ অবশ্যই সে এইরকম করে, মানে অর্থাৎ উপরের দিকে উঠে, হ্যাঁ ব্যান্ড হেড ব্যাকওয়ার্ড, পিছনের দিকে, মানে সে কিন্তু এইভাবে থাকে এরকম না। হ্যাঁ, অর্থাৎ এরকম সোজা হইব, এরকম করতে থাকবো। হ্যাঁ, যখন তার শ্বাসকষ্ট হয়। একটা মাত্র মেডিসিন আছে হিপার সালফার। এই যে চিত্রটা তুলে ধরা, যে সে এইভাবে উঠে থাকবো, এইটা আপনি ম্যাট্রি আমেরিকাতে কোনোদিনও খুঁজে বের করে আমাকে দেখাইতে পারবেন না। দেখাইতে যেহেতু পারবেন না, তাহলে ওইটার একটা দুর্বলতা আছে, বুঝতে হবে। তাহলে রোগীটার পুরো অর্থটা কি দাঁড়াইলো? রোগীটার পুরো অর্থটা দাঁড়াইলো তার শ্বাসকষ্ট। মাস্ট রাইজ আপ অর্থাৎ বসা থেকে উঠে দাঁড়াইতে বসা থাকুক বা দাঁড়ায় থাকুক, রাইজটা কিরকম? রাইজটা হবে যেরকম করবে, যে এরকম, মানে আমি তো এইভাবে বসে রয়েছি, এটা হলো আমি নরমালি বসে রয়েছি। আমি যদি টান সোজা হয়, এটা রাইজ। হ্যাঁ, সে রাইজ হবে এবং পিছনের দিকে মাথাটা এরকম করতে থাকবে শ্বাসকষ্ট হয়ে। আর ঠিক এই কাজটা করে যদি উপশম হয়, তাহলে ওষুধ রয়েছে 4টা, আর উপশম না হইলে ওষুধ আছে 1টা।
ভাই বসে বসে কি রাইজ হয় নাকি? হ্যাঁ হবে। বসে বসে একটু ই দিলে রাইজ হয়ে গেল। রাইজ তো আপনি যে পজিশন থাকেন ওখান থেকে উঠে দাঁড়াবেন বা ঠিক আছে এরকম না? না এখানে স্ট্যান্ড বলে নাই তো, বলছে যে রাইজ। রাইজ মানে হলো আপনি দাঁড়ায়া থাকেও কিন্তু রাইজ না। এই রাইজের মানে হলো যখন আপনি দাঁড়ায় রয়েছেন না, এই দাঁড়ানো থেকে আজ এরকম আরো এরকম হয়ে যাবে, এটা রাইজ। নাকি রোগীর কষ্টের জন্য আপনি রোগীরে দাঁড় করাবেন না, কোনটা? না রোগী নিজেই দাঁড়াবে। না আমি বলছি যে যেহেতু রোগী এই জন্য তাকে ওভাবে উঠে না দাঁড়াবার চাই যে বসে ওইরকম করুক। হ্যাঁ সে বৈশাও করতে পারে মানে দাঁড়ায়ও করতে পারে। সে এরকম হয়ে খিস দিয়ে চলে যাবে আর কি। এরকম স্যার এরকমটা কি শুয়ে হতে পারে না? শুয়ে আছে শ্বাসকষ্ট হলো, ধরেন ওরকম করে মাথাটা উপর দিকে বালিশ থেকে উপচে গিয়ে উপর দিকে উঠিয়ে দিলে হয়তো হইতে শ্বাসকষ্টটা পারে, হইতে পারে, কমবে বা শুয়েও বাড়বে হতে পারে, এরকমটা। শুয়েও হইতে পারে। আচ্ছা শোল্ডার্স ব্যাকওয়ার্ড এমএল। শোল্ডার মানে কি যে এই জায়গাটা, হ্যাঁ শোল্ডার ব্যাকওয়ার্ড, এই যে এইরকম, এই যে আমি যে পিছনে এই জায়গাটা কি করলাম পিছনের দিকে নিলাম, হ্যাঁ কারো শ্বাসকষ্ট শোল্ডার ব্যাকওয়ার্ড এমএল, যে এইভাবে পিছনের দিকে নিলাম উপশম পেলাম। ম্যাটেরিয়াল থেকে এইভাবে খুঁজা পাইবেন অসম্ভব। ঔষধ একটাই, ব্রিথ অন টেকিং এ ডিপ, অর্থাৎ গভীর নিঃশ্বাস গভীর নিঃশ্বাস যদি নেয় তখন দম বন্ধ, দম যেমন আটকায় গেছে এরকম। বিষয়টা যদি এমন হয়, সে যদি ডিপ শ্বাস নেয় তার তার দমটা আটকায় যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। ফসফরাস একটি মাত্র মেডিসিন। আর as if the next would be the list, মানে এটা কি লাস্ট হবে? জি লিস্ট লাস্ট as if যেন the next লাস্ট মানে হলো would be the last, আবেদনিক এরকম হয় যে সে মনে করছে যে পরবর্তীটাই শেষ, এরকম কিছু একটা। নেক্সট উড বি দ্য লাস্ট, অর্থাৎ পরবর্তীটাই শেষ, সেরকম কিছু ভাবছে। অর্থাৎ এবার যে সে যে শ্বাস নিছে পরের দমটা নিতে পারবে কিনা, বা পরের দমটা নিতে নিতে মনে সে শেষ হয়ে যাবে। অর্থাৎ এই দমটাই তার শেষ দম, এটা সে মনে করতেছে। এটা হ্যাঁ as if the next, মানে তার কাছে মনে হচ্ছে as if the next, পরের দমটা, নেক্সট মানে পরেরটা, would be the last, হ্যাঁ এটাই শেষ। এই পরে যে দমটা নিব এই দমটা নিয়ে আর নিতে পারবো না সে। এপিস এইটাই হবে স্যার, কারণ আমরা যেহেতু শ্বাসকষ্ট অধ্যায় আছি, পরবর্তী দমটাই তার শেষ, এটাই হয়তো বোঝাচ্ছে। এটাই সে বোঝাচ্ছে, হ্যাঁ। এবং এপিস আপনাকে গ্যারান্টি দিতে পারি এই সিমটমটা আপনি এপিস পয়রা জীবনে খুঁজে পাবেন না, ঠিক আছে? কারণ আমি তো ম্যাথমেটিকা পড়ছি, আমি পয়রাই বলতেছি কোথায় কি দোষ আছে, কোথায় কি সমস্যা আছে, হ্যাঁ বুঝের কোথায় ভুল আছে। ভাই তবে কিন্তু ম্যাথমেটিকায় মনে করেন একটা মেডিসিনের যত লক্ষণ আমরা এই সফটওয়্যারে দেখব, এর তেমন কিছু ম্যাথমেটিক্যাল থাকে না। তাই ম্যাথমেটিকা থেকে কিছু কিছু পাওয়া যায়, যেমন এই একটু আগে পড়াইলেন যে কার্বোভেজ, ল্যাকেসিস, তারপর লাইকো আর ব্রায়োনিয়া, 4টে ওষুধ আপনার ওই দেখাইলেন যে উদ্গারে উপশম। তা কার্বোভেজ, লাইকো, তারপর ল্যাকেসিস এবং ব্রায়োনিয়া প্রত্যেকটা ওষুধের কিছু স্পেশাল বিশেষত্ব আছে যে জিনিসটা থাকলে গুলির মতো কাজ করানো যায়। চারিত্রিক, হ্যাঁ ওইটা ডিপ, মানে একটা মানুষের, যেমন আমি আপনার সাথে 1 বছর মিশলে আপনাকে খুব ভালোভাবে চিনতে পারবো, আপনার মেজাজ কিরকম, চালচলন কিরকম, হ্যাঁ এটা যেমন মনে করেন আমি চিনতে পারবো। আবার আমি যদি ধরেন এরকম 50টা মানুষের সাথে যদি ধরেন আমি বেশ কিছুদিন বন্ধুত্ব করে তুলি, তারপর দেখা গেল যে আমি কোনো মানুষের সাথে 1 ঘন্টা চলাফেরা করলেও বুঝতে পারবো যে সে কি বলতে চায়, কি বুঝাইতে চায়, তাই না? তো আসলে একটা ম্যাথমেটিকার ঔষধ অনেক ডিপ একটা সাবজেক্ট। ঔষধ
কোনো একটা ম্যাথমেটিকার মানে কোনো একটা ঔষধের বর্ণনা, সেই বর্ণনা গুলো সবগুলো সিমটমকে ই করে না, নেতৃত্ব দেয় না, আবার সেখানে কখনো সবগুলো সিমটম সবগুলো ঔষধ এগেনস্টে বলা সম্ভব না। সেটার কাজ কি? ম্যাথমেটিকার কাজ হলো এই যে আপনি যে কথাটা বললেন, একটা সাবজেক্টের মানে একটা চিত্র তুলে ধরা, হ্যাঁ, একটা চিত্রায়ন করা, একটা গল্পর মতো করে আপনাকে বুঝাই দেওয়া, হ্যাঁ। তো সেই জায়গাটা আমরা বুঝবো তখনই যখন সিমটমের জ্ঞানটা আমাদের আগে তৈরি হবে। আর না হলে কি করব আমরা, এই যে যে সাবজেক্টে নিয়ে আপনি কথা বললেন যে উদ্গারে উপশম, হ্যাঁ, বা ঢেকুর দিলে উপশম, উদ্গার বা ঢেকুর দিলে যে উপশম, এই উপশমের ব্যাপারে ম্যাথমেটিকাতে লেখা আছে যে উদ্গার দিলে উপশম, কার্বোভেজ, লাইকোপোডিয়াম, এই দুইটা ঔষধের কথাই বেশিরভাগ লেখা থাকে, হ্যাঁ। তো এই যে দুইটা ঔষধের কথা লেখা আছে, আমরা যারা যদি যদি কোনো নবীন শুধু ম্যাথমেটিকা পড়ে, সে দুইটা ঔষধের বাইরে সে যেতে পারবে না, সেখানে আটকায়া যাবে। তার ঔষধ যদি এই দুইটার ভিতরে কমন পড়ে যায় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ, সে মিলাই ফেলছে। আর যদি এই দুইটা ঔষধের ভিতরে কমন না পড়ে তাহলে সে কোথায় যাবে? সে বাকি ঔষধে মানে ঔষধ সে দেখতেছে অন্য দিক থেকে সালফার ঠিক আছে, কিন্তু এই কথাটার কারণে সে সালফার দিবে না, সেইখানে হয়তো কার্বোভেজ দিয়ে বসে থাকবে, অথবা সেখানে লাইকোপোডিয়াম দিয়ে বসে থাকবে। কিন্তু আসলে অন্য অন্য সিমটমে সে ঠিকই সালফার মিলাইছে, কিন্তু শুধু এই কথাটা মিলাইতে পারে না বলে সে রাত্রে ঘুমাইতেও পারবে না। আসলে যে রোগীকে ঔষধ দিলাম, তার রোগীকে আমি কি দিলাম, সালফার দিলে দেওয়াটা ঠিক হইলো নাকি কার্বোভেজ দেওয়াটা উচিত ছিল? এই যে একটা কনফিউশন তার মধ্যে সৃষ্টি হবে, ম্যাথমেটিকা ডাক্তারদের মধ্যে এটা অবশ্যই অবশ্যই সৃষ্টি হবে, কারণ সে প্রুভ করতে পারেনি। চেঞ্জ অফ ওয়েদার, চেঞ্জ অফ ওয়েদার মানে হলো আবহাওয়ার পরিবর্তনে তার শ্বাসকষ্ট হয়। ইপিকাক চেলিডোনিয়াম। চিলড্রেন, শিশুদের শ্বাসকষ্ট হলে 11টা মেডিসিন। তারপরে লিফটেড অন বিং, অর্থাৎ লিফটেড অন বিং মানে হলো শিশুদেরকে যদি উঠানো হয়, উঠানো হয় বলতে কোনো শিশু দেখা গেল যে বিছানায় ঘুমায় আছে, তার মা কোলে নেওয়ার জন্য বিছানা থেকে উপরের দিকে উঠালো, লিফটেড অন বিং, অর্থাৎ তাকে উপরের দিকে উঠালো, তার বাচ্চাটা কি করবে, একদম আটকে গেছে, এইরকম একটা সিচুয়েশন তৈরি করবে ক্যালকেরিয়া ফস আর বোরাক্স। কোনো বাচ্চাকে দেখা গেল যে বাবা কি করে, এভাবে ধরে উপরের দিকে মারে, একটু দুষ্টামি করে, সে ওইটা করতে পারবে না, তার দম আটকায় যাবে, ক্যালকেরিয়া ফস অথবা বোরাক্স। চিল ডিউরিং, শীত লাগার সময় যদি শ্বাসকষ্ট হয় তাহলে ঔষধ হলো 17টা। ক্লোজিং আই অন, চোখ বন্ধ করলে যদি শ্বাসকষ্ট, দম বন্ধ ভাব লাগে, কার্বোনিউলিস আর হলো কার্বোভ্যাজ। ক্লথিং অ্যাগ্রাভেশন, পোশাক পোশাক পরিবর্তন করলে, অর্থাৎ পোশাক পরার সময় যদি শ্বাসকষ্ট বৃদ্ধি হয় তাহলে 3টা মেডিসিন। টাইট অ্যারাউন্ড, অ্যারাউন্ড এটা কি ওয়াইস্ট অ্যাগ্রাভেশন, ওয়াইস্ট অর্থ কি? আচ্ছা এটা দেখে নিয়েন, সময় নষ্ট করবো না। কফি ফ্রম, কফি মানে হলো কফি তো চিনি আমরা, কফি খাওয়ার ফলে যদি, ভাই ওইটা হলো ওয়েস্ট মানে কোমর বা পাছা, টাইট অ্যারাউন্ড ওয়েস্ট অর্থাৎ কোমরের চারপাশে খুব মানে ই লাগে, টাইট লাগে। আচ্ছা ক্লথিং, তো ক্লথিং এর ভিতরে এটা, অর্থাৎ কাপড় যদি টাইট করে, কোমরে টাইট করে কাপড় পরে তাইলে তার শ্বাসকষ্ট, কোমরে টাইট করে কাপড় পরলে তো এই যে সমস্যাটা, নাক্স ভূমিকা। আচ্ছা কফি, তারপরে কোল্ড আফটার টেকিং, ঠান্ডা গ্রহণ করার পর এটা, তারপরে হলো কলিক অ্যাগ্রাভেশন, কনস্ট্রিকশন অফ লেরিংস, কনস্ট্রিকশন মানে হলো খিচে ধরা বা কি বলে, কনস্ট্রিকশনের সহজ বাংলা কি হবে? ওইটাই যে খিচে ধরা বা টেনে ধরা ভিতর থেকে।
এই ধরনের একটা লেরিংস মানে হলো আমাদের শ্বাসনালী। শ্বাসনালীতে খিচে ধরার অনুভূতির সহিত যদি কারো শ্বাসকষ্ট হয় তাহলে 8টা মেডিসিন, এই মেডিসিন গুলো দেখে নিয়েন। স্টমাক রিজন অফ, যদি স্টমাক রিজন মানে এই জায়গাটাতে যদি খিচে ধরার সহিত শ্বাসকষ্ট হয় তাহলে একটা মেডিসিন। তারপরে হলো কনভালশন ডিউরিং, খিচুড়ির সময় হলে 6টা মেডিসিন, আফটার হলে একটা মেডিসিন। তারপরে টিটেনিক, টিটেনিক মানে টিটেনাস, হ্যাঁ মানে টিটেনাস খিচুড়ি, মানে টিটেনাস জাতীয় হবে কিছু। আচ্ছা, কোরাইজা উইথ সর্দির সহিত, কফ উইথ অর্থাৎ কোরাইজা আছে তার সাথে শ্বাসকষ্ট আছে যদি হয় তাহলে 9টা মেডিসিন, কফ কাশি আছে তার সাথে শ্বাসকষ্ট আছে 88টা মেডিসিন, কাশির আগে শ্বাসকষ্ট তারপরে কাশি হয়েছে শ্বাসকষ্ট নাই 3টা মেডিসিন, ড্রিঙ্কিং অর উইথ অর্থাৎ পানি পান করার সময় অথবা পানি পান করার সহিত অ্যানাকর্ডিয়াম একটা মাত্র মেডিসিন, কভারিং নোজ অন মাউথ অর্থাৎ নাকের মধ্যে মুখের মধ্যে কভারিং করলে, অর্থাৎ অনেক আছে দেখবেন যে আমরা যেমন আমি শীতকালে লেপ বা কাঁথা বা কম্বল আমি কিন্তু নাকে মুখে দিয়ে ঘুমাইতে পারি, অনেকে সেটা পারবেই না, তার শ্বাসকষ্ট তৈরি হয়ে যাবে, যে পারবে না তার জন্য কিন্তু এই ওষুধগুলো আছে, আর্জেন্টাম নাইট্রিকাম, ল্যাকেসিস, কুপ্রাম মেটালিকাম। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এই 3টা ওষুধ আপনারা কখনো ম্যাচে মেডিকেল থেকে আপনারা এইভাবে পাবেন না খুঁজা। ক্রাউডেড রুম, ক্রাউডেড মানে হলো অনেক মানুষের ভিড়, ওই ভিড়গত রুমের ভিতরে তার শ্বাসকষ্ট হয়, আর্জেন্টাম মেটালিকাম। ডার্ক ইন দা, অন্ধকারের মধ্যে শ্বাসকষ্ট হয়, ইথুজা, ইথুজা এটাও আপনি খুঁজে পাবেন না ম্যাট্রে মেডিকাতে। ডে টাইম, দিনের বেলা যদি হয় তাহলে চেলিডোনিয়াম। ডিপ ব্রিদিং অ্যাগ্রাভেশন অর্থাৎ গভীরভাবে ডিপ ব্রিদিং দিলে যদি তার শ্বাসকষ্ট বাড়ে একটা মাত্র মেডিসিন, উপশম হলে 2টা মেডিসিন, ডিনার ডিউরিং, ডিনারের সময় যদি শ্বাসকষ্ট হয় তাহলে একটা মেডিসিন, আফটার হলে 5টা মেডিসিন। তো এই ডি শেষ করে ফেলবো, ডিজিজ কন্ডিশন অফ ডিস্টেন্ট পার্ট নট ইনভলভ ইন অ্যাক্ট অফ ব্রিদিং, এটা ওই যে আমি প্রথমে যেটা বলছিলাম সেটা হলো যে তার ব্রিদিং সংক্রান্ত, শ্বাস প্রশ্বাস সংক্রান্ত কোনো অর্গানে তার সমস্যা নেই, কোনো ডিজিজ নাই। হ্যাঁ, ডিজিজ হলো অন্য জায়গায়, যেমন হাঁটুতে ব্যথা, তার কোমরে ব্যথা, তার মাথায় ব্যথা, কিন্তু এই ব্যথাটা হইলেই তার শ্বাসকষ্ট হয়, অর্থাৎ রোগ হয়েছে অন্য জায়গায় কিন্তু কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট, তাহলে একটা মাত্র মেডিসিন বাইরে, অর্থাৎ শরীরে অন্য কোনো জায়গায় শ্বাসতন্ত্রের সমস্যা নাই কিন্তু শরীরে অন্য জায়গায় সমস্যা হয়েছে, ওই সমস্যার কারণে এই ব্রিথিং ডিফিকাল্ট। ড্রয়িং শোল্ডার ব্যাক এমএল, অর্থাৎ যদি শোল্ডারটা যদি পিছনের দিকে ড্র করে টানে, তাহলে তার শ্বাসকষ্টের উপশম হয়। ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া অ্যাক্ট, এটাও আপনি কোনোদিনও ম্যাট্রে মেডিকা থেকে খুঁজে পাবেন না। ড্রিমস ডিউরিং, ঘুমানোর সময় বৃদ্ধি, স্বপ্ন দেখার সময় স্বপ্নের ভিতরে তার শ্বাসকষ্ট। ড্রিমস আফটার ফ্রাইটফুল, অর্থাৎ খুব ভীতিকর স্বপ্ন দেখার পরে যদি শ্বাসকষ্ট হয়, স্বপ্ন দেখে তারপর শ্বাসকষ্ট হলে চেলিডোনিয়াম একটা মাত্র মেডিসিন। ড্রেসিং হোয়াইল, ড্রেসিং মানে হলো জামা কাপড় পরার সময় শ্বাসকষ্ট, এখানে ক্লথিং ও পড়ছিলাম। ড্রিঙ্কিং হোয়াইল, পানি পান করার সময় যদি শ্বাসকষ্ট হয় তাহলে 10টা মেডিসিন, আফটার যদি হয় 2টা মেডিসিন। ড্রপসি ইন, শোথ অবস্থায় যদি শ্বাসকষ্ট হয় একটা শোথ। ড্রপসি বলতে কি বুঝেন বলেন তো? হাতে পায়ে পানি নামা, এটার নাম হলো ড্রপসি। মানে শোথ, মানে সমস্ত শরীর ফুলে উঠতে পারে, ফুলে উঠতে পারে, একটা মাত্র মেডিসিন ইউক্যালিপটাস। যেটা আছে অ্যাসাইটিস, শুধু পেট ফুলে ওঠে। ডাস্ট অ্যাজ ফ্রম, হয়ে গেলে হাইড্রোকেফালাস। ডাস্ট অ্যাজ ফ্রম, ডাস্ট মানে হলো অর্থাৎ আমরা যে ধুলাবালি আছে না, ধুলাবালির কারণে যদি তার শ্বাসকষ্ট হয় তাহলে 16টা মেডিসিন।
এই আমরা ডি পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে আমরা ই পড়ব এবং আগামী ক্লাসে যতটুকুই পড়া হয় আমরা শেষ করব, মানে রেসপিরেশন ডিফিকাল্ট আর পড়ব না। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা রেসপিরেশন ডিফিকাল্ট যতটা পারি ইনশাআল্লাহ শেষ করব। আর এইভাবে যদি পড়েন আশা করি জীবনে ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ। ভাই একটা লক্ষণ আছে, একটু বের করে দেয়া লাগবে। কি লক্ষণ? সেটা হলো যে শীতকালে ঘুমাইলে খুব ঠান্ডা পড়ে কিন্তু হাত পা লেপের বাইরে রাখে। বুকটা ঢেকে রাখে, হাত পা লেপের বাইরে রাখে। মানে সবই ঢেকে রাখে, শুধু পা বাইরে না রাখলে হবে না, তাহলে গরমে টেকতে পারে না শীত যত। এটা হলো পার্সোনাল এক্সপেরিয়েন্সে আমরা সালফার দেই আর কি। সালফার সরিনাল দুটোতেই সালফার। জি বলছি এটা এই রিপোর্টের ভিতরে আমি কোথাও মানে পাচ্ছি না, যদি একটু দেখাই দিতেন। আচ্ছা দেখতেছি। এইটা আসবে এক্সট্রিমিটিস কোথায়? এক্সট্রিমিটিস এসে ইসে ওই ক্লাসিকে। হ্যাঁ এক্সট্রিমিটিস, জি এক্সট্রিমিটিসে গিয়ে ক্লথিং বা তো জেনারেলের ভিতরে কভারিং খুঁজতে হবে, কভারিং। আচ্ছা এখানে একেবারে মোটা দাগে একটা সার্চ দিয়ে দিবেন কভারিং। COVERING কভারিং দিয়ে সার্চ দিয়ে দেন। দেখেন কাভারিং অ্যাগ্রাভেশন ইনটলারেন্স টু, এটা হলো জেনারেল। কাভারিং সে সহ্য করতে পারে না। এটার ভিতরে সাবরুব্রিকে গিয়ে যদি পেয়ে যান আপনি এখানে ফুল সিম্পটম ওপেন রেপার্টরি, কাভারিং অর ইনটলারেন্স অফ অ্যাগ্রাভেশন। আচ্ছা কাভারিং অ্যাগ্রাভেশন অর ইনটলারেন্স অফ, এটা অ্যাবডোমেনের উপরে সে কাভার সহ্য করতে পারে না। ডেলিভারি পার্টুশন হেড অফ, মাথায় সহ্য এর করতে ভিতরে পারে। লেগও থাকতে পারে। হ্যাঁ এখন এর দেখেন ভিতরে লেগও থাকতে পারে। হ্যাঁ হেড আছে, আইসি কোল্ড অলদো, তারপরে কিক্স কভার অফ ক্লথস অফ নেক অর চেস্ট ওয়েক অন। আচ্ছা এই যে আমি এখানে সার্চ দিলাম না, এখানে লেগের কথা নাই। লেগের কথা হয়তো আলাদা আছে, এখানে হয়তো স্কিন না, স্কিনে যাবে না এটা। স্কিনে দেখলেন না কি কি কভার অফ, মানে হ্যাঁ কভারকে লাথি লাথি মেরে সরায় দেয়। হ্যাঁ হ্যাঁ কি কভারস অফ, হ্যাঁ ক্লথস অফ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে মানে পায়ে সে কভারিং রাখতে পছন্দ করে, এখানে সালফার আছে কালকে। আচ্ছা এই যে এটা আছে, আর এখানে পাবেন আপনি স্পেসিফিক খোঁজেন এখানে পেয়ে যাবেন। হ্যাঁ এক্সট্রিমিটিস এর অধ্যায়ের ভিতরে কোনো কিছু আছে কিনা, যেমন কমপ্লিট রেপার্টরিতে 104টা সিম্পটম আছে। এক্সট্রিমিটিস আপার লিম কভার অ্যাগ্রাভেশন এইটুকু পাওয়া গেছে, হাত পা কভার অ্যাগ্রাভেশন। হ্যাঁ আপার লিম মানে হাতগুলো। ভাই
হ্যাঁ যেহেতু রাস্তা দেখাইলেন, দেখি রাস্তায় ফাইটে দেখি, হয়তো দেখা পাইতেও পারি। জি হ্যাঁ গাড়িটা দেখেন। রাস্তা তো দেখাই দিলেন, এখন এই রাস্তা তো হাঁটাহাঁটি করি। হ্যাঁ হাঁটেন ইনশাল্লাহ। জি, আমি আরেকটা বিষয় হলো ভাই, আমি কিন্তু সবচাইতে বাংলায় দুর্বল ছাত্র। এরকম দুর্বল যে আপনার ভাষা প্রকাশ করতে পারবো না, বুঝছেন? মাইন্ড চ্যাপ্টার আর সাহিত্যিক চ্যাপ্টার, মাইন্ড চ্যাপ্টার পড়তে গেলে আমার দাঁত টাত ভেঙে যায়। এই জন্যই তো দিছি আপনি দুর্বলতা কাইটা যাও। বলছে আমার মানে দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা। আমি একটা কথা কইলে ওর সাথে আমি একটু ই করলাম, ই হয়ে যায়, কিন্তু আমার আছে তো গত ক্লাসে তো মিলাই নিলাম। কিন্তু অন্যগুলো যত ইজি এবং খুব একেবারে এগুলো তাকাইতে পারি, কিন্তু মাইন্ড চ্যাপ্টার গেলে, সাহিত্য চ্যাপ্টার গেলে আমার মনে হয় যেন একেবারে দাঁত মাথা টাথা ভেঙে সুটের কিছু থাকে। আচ্ছা তাইলে আগামী ক্লাসে হ্যাঁ আপনি আগামীকাল আমি মাইন্ড পড়াই, পরের দিন আপনি রেসপিরেশন ডিফিকাল্ট পড়াই। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে জি থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা স্যার একটা পেশেন্টের একটু ব্যাপার নিয়ে একটু স্যার কথা বলতাম আর কি। হ্যাঁ হ্যাঁ জি বলেন। স্যার একটা পেশেন্ট আছে, ওটা ও হলো ন্যাট্রাম সালফের পেশেন্ট, ঠিক আছে স্যার। ওর কানের সমস্যা হয়েছিল, প্লাস কানের সমস্যা, হ্যাঁ, এবং একটা ছুঁচিবাই একটা মানে যেমন বারবার হাত পা ধোয়া, যাকে বলে ওসিডি, এগুলো ছিল। তারপর কানে বাম কানে একটা তালার মতন বন্ধ বা জল টল পড়তো, এরকম একটা অনুভূতি ছিল। এছাড়াও মাঝে মাঝে একটু পাটা একটু জ্বালা টালা করতো বলছিল, হ্যাঁ। আর আর হ্যাঁ, আর একটা ডান চোখে একটা কিছু একটা মানে উঠছে, মনে হচ্ছে কিছু একটা উঠছে, মানে বিন্দু বিন্দু করে কালো কালো বিন্দু ডান চোখে উঠছে, এটা তার অনুভূতি। আচ্ছা, পেশেন্টটাকে যখন ন্যাট্রামসাল 1M দিলাম, কেন জানি না, দেওয়ার সাথে সাথে 3 থেকে 5 মিনিটের মধ্যে তার কানটা পুরো হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেছে। যেটা তার বন্ধ ছিল প্রায় 3 থেকে 4 মাস, ওটা 3 থেকে 4-5 মিনিটের মধ্যে টোটালি কান খুলে গেল, ঠিক আছে, এটা হলো। এছাড়াও এখন বর্তমানে ওই চোখের সমস্যাটা তো আছে, কানটা রিলিভ হয়ে গেছে একদম, আর কোনো রিপিটও হয়নি। 2 মাস হয়ে গেল ন্যাট্রামসাল 1M দিয়েছিলাম, আর কোনো মেডিসিন দেইনি, প্লাসিবো দিচ্ছি। আচ্ছা, কিন্তু ছুঁচিবাই ভাবটা অনেকটা কমেছে বলছে, যেহেতু ন্যাট্রামসাল একটা অ্যান্টি সাইকোটিক মেডিসিন, অনেকটা হয়তো কাজে লাগতেও পারে, এটা পেশেন্টের কাছ থেকে মানে ফিডব্যাক পাচ্ছে। এছাড়াও পেশেন্ট একটা মনে করতো যে হয়তো বাথরুমে গেছে, মানে টয়লেটে গেছে, মনে হচ্ছে সবসময় একটা মলমূত্র গায়ে লেগে আছে বা এরকম কিছু একটা অনুভূতি, বা এই জন্য বারবার একটা স্নান করার টেন্ডেন্সি, হ্যাঁ, এগুলো বা বলছে যে অনেকটা কমেছে। কিন্তু স্যার আমি ওই রেপার্টরিতে আপনাকে একটু চেক করতে বলছি, ডান চোখে এই যে বলছে যে এটা ভাষা ভাষা বিন্দু বিন্দু, এটা কি ন্যাট্রাম সালফে কতটা কার্যকারী স্যার, এটা একটু দেখার জন্য স্যার রিকোয়েস্ট করছি আর কি। এটা ভীষণ চ্যাপ্টার ডট বলতে কিছু একটা থাকতে পারে, ওইখানে বোধহয় আছে। বলছে যে চোখের সামনে ডান চোখে আর কি, ডান চোখে এটা প্রায়, এই চোখের যে এটা প্রায় 10 বছর মতো হয়ে গেল, হ্যাঁ। আই ড্রপ টপ নিয়েছিল, বলছিল ওগুলো কিচ্ছু লাভ হয়নি, হ্যাঁ, এই ব্যাপারে আর কি স্যার। আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছে। আচ্ছা এইটা প্রথমে দেখেন, এইখানে হাত ধোয়ার ব্যাপারটা আছে, হ্যাঁ। আমি তাহলে এটাই করে ভাই আপনারা ছুটি দিলাম, এটাকে নিয়ে নেই, হ্যাঁ। হাত ধোয়ার ব্যাপারটা এখান থেকে পাইলাম, আর এবার আসা যাক চোখের ব্যাপারটা। ভীষণ, চোখের ভীষণ, এখানে স্পট বলছে বিন্দু বিন্দু কিছু একটা উঠছে সামনে, মানে হয়তো 1 চাকরের মধ্যে বা 2 চাকরের মধ্যে, এরকম একটা মানে অনুভূতি আর কি স্যার। এই যে দেখুন এই সিমটমটা দেখেন,
স্পট ফ্লটিং, অর্থাৎ তার চোখের সামনে যেন কোনো একটা স্পট ফ্লটিং করতেছে, মানে হলো উঠানামা বিন্দু বিন্দু ভাসতেছে। ভাসতেছে। হুম হুম। হ্যাঁ, এই সিমটমটা, এই দুইটা সিমটম যদি একসাথে জোড়া দিই, এইখানে নেট্রাম মিউর আছে, নেট্রাম সালফ তো নাই, এই দুইটা সিমটমে কিন্তু এই 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 পেশেন্টটাকে আমি আজ থেকে 2 বছর আগে আমি ন্যাট্রা মিউট দিয়ে ওর সেক্সুয়াল যে এটা একটা সেক্সুয়াল যে একটা নাইট ফলস হতো এগুলো পুরো স্টপ করে দিয়েছিলাম। 2 বছর আগে ওই ন্যাট্রামিউর 1 এম দিয়েছিলাম, তারপরে 2 মাত্রা ন্যাট্রামিউর 10 এম দিয়েছিলাম স্যার। এটা ন্যাট্রামিউর 2 বছর আগে দিয়েছিলাম স্যার। তারপর এই ব্যাপারটা রয়েছে। যেহেতু যেহেতু সে নেট্রাম গ্রুপের, অর্থাৎ নেট্রাম সালফ তার উপরে ভালো কাজ করতেছে, হুম হুম। নেট্রাম মিউরো তার উপরে ভালো কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। এখানে আবার নেট্রামের সাথে সালফ ভালো কাজ করছে, তাহলে এখানে সালফার নেট্রাম মিউর নেট্রাম সালফ এর ভিতরে ঘোরাফেরা করতে হবে। ভাই এখানে আমি কথা বলবো? হ্যাঁ অবশ্যই। ভাই আমি তো যেহেতু ডায়াবেটিসের রোগী, হয়তো আপনারা অনেক আগেই বলছি আপনার কাছে আর জামিল স্যারের কাছে, হয়তো আপনারা বিষয়টা শুনলে একটু হাসানো, যে চোখের সমস্যায় নেট্রাম মিউর যে কত ডেঞ্জারাস ওষুধ আপনাকে বললে বুঝাইতে পারবো না। কারণ হচ্ছে আমি যখনই ডায়াবেটিস আমার মানে পজিশনে আছে কিনা, দূরের কোনো জিনিসের দিকে তাকাইলে আমি বুঝি, চোখ বলে দেয় মানে দৃষ্টি যদি আমি একটা গাছের পাতার দিকে সূক্ষ্মভাবে যদি নিমগ্ন করতে পারি তাহলে আমার ডায়াবেটিস কন্ট্রোল, আর যদি না পারি তাহলে ডায়াবেটিস আছে আমার বেশি আছে। কত বেশি আছে ওইখানে চোখের দৃষ্টির ওইখানে ভাসে, ও বলে দেয় যে কত বেশি আছে। তখনই আমি নেট্রামির 200 খাই, 1 সপ্তাহ বা 10 দিন খালি আমার চোখ একবার ফিট হয়ে যায়। এই যে ব্যাপারটা, হ্যাঁ, জি এখনকার এই বিষয়টাই দেখেন যে আমরা কি করতে পারলাম, এটা প্রুভ করতে পারলাম যে তার সম্ভাব্য কি ঔষধ হতে পারে। হ্যাঁ, এই দক্ষতাটা যদি আমরা সবাই অর্জন করতে পারি তাহলে কিন্তু হোমিওপ্যাথি অনেক উন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এর থেকে চেক করলে তো ভালো হবে। চেক করলে ভালো হবে যে আমি কতটা ওষুধটা ঠিকঠাক দিয়েছি কি না, এটা একটা চেক করা যাবে সুন্দরভাবে। দরকার আছে, এটা খুব ভালো। ভাই বেশি কথা বলবো না, অনেকে বলবে যে এখন তেলের দাম বাড়িয়ে গেছে হয়তো একটু বেশি বেশি ব্যবহার করতেছি। তা আপনার ছুটি দিলাম, রাইতে অনেক হয়েছে, অনেক দূরে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ছুটি। আর কারো সংক্ষেপে কিছু বলার থাকলে বলে ফেলতে পারেন। আচ্ছা আর একটা বলবো স্যার একটু। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, একটা বাচ্চা মেয়ে ওই 10 বছর না 11 বছর বয়স এরকম একটা, ওর বংশের ক্যান্সার ট্যান্সার হাঁপানির সমস্যা ছিল। ও কিন্তু মেনলি ক্যালকেরা কার্পের পেশেন্ট। হ্যাঁ, টোটালিটি অফ সিমটম নিয়ে দেখলাম ক্যালকেরা কার্প, কিন্তু ওর ক্যালকেরা কার্প দেওয়ার ফলে আমার যেটা ভুল মনে হয়েছিল প্রথমের দিকে, যেটা বলছি, ক্যালকেরা খাম 200 দিয়েছিলাম, পরপর 2 মাত্রা দিয়েছিলাম, তারপর 1 মাস পরে আমি 1 এম দিলাম। তারপরে দেখলাম ওর পিরিয়ডটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, তারপরে পিরিয়ডের সঙ্গে কী হচ্ছে, একটা ফিভার জ্বর চলে আসছে। জ্বরটা কত না মিনিমাম 3-4 এরকম পুরো। হ্যাঁ, তারপরে হয়তো তখনকার মতো একটা বেলোডোনা বা আর্সেনিক এরকম একটা সামথিং আসতো। 2 মাস 3 মাস ধরে ও পেশেন্ট আমার কাছে ছিল। এবং তারপরে ওর মা যেহেতু মাকে মানে ওর মার যে ক্রিটিক্যাল কেসগুলো আমার কাছে সলভ হয়েছিল, বিশেষ করে ওর ওভারি সৃষ্টি হয়েছিল ওর মার, ওগুলো হয়েছিল বলে ভরসায় ছিল। ঠিক আছে, হলো। তারপরে আমি আর ওষুধ দিইনি, হয়তো আমার উবরি ডোজ হয়তো ক্যালকেরা কার্ডটা হয়তো মানে 1 মাস অন্তর হয়তো দেওয়া উচিত হয়নি। তো তারপর ভাবলাম না দেখি আরও একটা নতুন করে আবার কেস্টিকিং নিলাম, দিয়ে মেয়েটাকে দিলাম কার্সিনোসিন 200 দিলাম, 2 মাত্রা দিলাম। তারপরে দেখলাম যে এই যে মাসিক হচ্ছে ঠিক আছে, মাসিকের পরে যে মাসিক আগে যে বিয়েটা হতো, ফিভারটা জ্বরটা আসতো, ওটা টোটালি অফ হয়ে গেছে। সঙ্গে মেয়েটা যে প্রবলেমের জন্য আমার কাছে এসেছিলো ওটা হলো হাঁপানি ছিল, শ্বাসকষ্ট ছিল, তারপর হাঁচি হতো, ঘন ঘন হাঁচি সারাটা বছর। হ্যাঁ, ঠান্ডা সহ্য করতে পারতো না। আচ্ছা, এটা কিন্তু আমি কার্সিনোসিন 2 মাত্রা 200 দেওয়ার পরে ওর এই হাঁচি কাশি সর্দি এগুলো টোটালি অফ, প্লাস এই যে ঘন ঘন হাঁচি এগুলো টোটালি কিচ্ছু নেই, টোটাল কিওর। আচ্ছা, কিন্তু আর মাসিকের যে সময় যে এটা বলছিলাম জ্বর টর আসতো ওটাও নেই। আচ্ছা, কিন্তু একটা সমস্যা হলো ওর মানে বুকের দিকে এবং পেটের দিকে স্কিন ডিজিজ বেরিয়েছে স্যার। এটা স্যার এটা কি কারণে বা কি এটা কি কোনো কিছু ব্যাখ্যা হতে পারে? আমি বুঝতে পারছি না স্যার। এটা রোগীটা ভালো আছে ঠিক আছে, কিন্তু আর স্কিন ডিজিজটা বের হয়েছে বলে সে কিন্তু হ্যাঁ এখন আমি বুঝতে ভালো পেরেছি, আছে। আমি সেটা বুঝতে পেরেছি স্যার। এটা কারণটা কেন বেরোলো কেন আমি বুঝতে পারি, মানে কি আগে কি তাহলে সাপ্রেশন ছিল, এখান থেকে কি অনুমান করা যায়? হ্যাঁ, অর্থাৎ তার শরীরে
আমাদের যে স্কিন ডিজিজটাই তো হুম। হ্যানিম্যান কি বলছেন, চিররোগ গ্রন্থ যদি আপনি পড়েন সেখানে আপনি পাবেন যে 16 আনা রোগের মধ্যে 14 আনা হ্যাঁ, হ্যাঁ, রোগই হলো শোলা থেকে তৈরি। হুম, হুম। আর সোরা এই একই সোরা, অর্থাৎ যদি স্কিন ডিজিজটা আমার হাতের উপরে হয় তাহলে এটাকে বলা হয় স্কিন ডিজিজ, তাই না? হুম, হুম, অর্থাৎ স্কিন ইনফ্লামেশন, স্কিন ডিজিজ মানে কি, স্কিন ইনফ্লামেশন, স্কিন প্রদাহ। আচ্ছা, এই স্কিন ইনফ্লামেশনটাই যদি আমাদের স্কিনে না হয়ে ইন্টারনাল কোনো অর্গানে হয়, অর্থাৎ লাংয়ে হয়, তাহলে হবে শ্বাসকষ্ট, অ্যাজমা। এটা যদি হয় লিভারে, তাহলে লিভার সিরোসিস হতে পারে। এটা যদি হয় কিডনিতে, তাহলে এটার নাম হবে নেফ্রোসিস। এইটা অর্থাৎ এইভাবে এটা যদি আমাদের ইন্টারনাল কোনো অর্গানে হয়, এটা যদি স্টমাকের ভিতরে হয়, তাহলে এটা হবে গ্যাস্ট্রাইটিস। হ্যাঁ, তো এই একই ইনফ্লামেশন যদি অন্য জায়গায় হয়, অর্থাৎ ভিতরের কোনো অর্গানে হয়, তাহলে এক একটা নাম। তো এই ইনফ্লামেশনটা তার শরীরে ছিল, শরীরে ইন্টারনাল কোনো অর্গানে ছিল, আপনার ওষুধ খাওয়ার পর সেই ইন্টারনাল অর্গান থেকে বের হয়ে এক্সটার্নাল অর্গানে চলে আসছে। এটা অত্যন্ত পজিটিভ একটা সাবজেক্ট। বুঝতে পেরেছি। স্যার আমি এখন তো বর্তমান কাজ শুনেছেন প্রায় 2.5 মাস মতন হয়ে গেল, 2.5 মাস 3 মাস মতো হয়ে গেল। তো এখন আর কিছু ওষুধ দিইনি আমি আর, হ্যাঁ, যেহেতু রুগী ভালো আছে ওগুলো সমস্যা নেই, কিন্তু চর্মরোগটা এতদিন ছিল না, এই রিসেন্ট 1 মাস মতো হলো, 1 মাস 1.5 মাস মতো হলো। হুম। তখন ওর বাবা আবার ভুল করে না, ওদের ফ্যামিলিতে ওই মলম আছে, মলম 2বার লাগিয়ে দিয়েছিল, আমি আসতে আবার বকাবকি করেছি, সে ঠিক আছে, তারপর থেকে আর লাগাইনি বা। কিন্তু এখন প্লাসিবো দিয়ে চলছে স্যার। এখন কি তারপর কোনো মেডিসিন কি দেবো কিছু মনে হয় স্যার ওই এটার জন্য? হ্যাঁ, এটা সেকেন্ড নির্বাচন তো অত্যন্ত জটিল একটা সাবজেক্ট। হ্যাঁ, ওটা ভাবছি। হ্যাঁ, এটা বুঝা শুনা ওই সময় কি সিমটম আসে ওই সিমটমের উপর ভিত্তি করে দিতে হবে। মানে ওই জন্য, মানে চর্মরোগের জন্য কিছু কি তাহলে ওষুধ দেবো নাকি এখন আরও দেখবো আবার, আমি বুঝতে পারছি না কি মানে। আরো কিছু দেখেন, দেখা তারপরে দেন। আর চর্মরোগ যেহেতু তার মাসখানেক পরে আসছে, হুম, হুম। দিতে পারেন। হ্যানিম্যানের এই ধরনের কেস আছে। হুম। আচ্ছা, ভাই, আচ্ছা, আচ্ছা। কেস আছে আমার কিন্তু এই ধরনের একটা রোগীর ক্ষেত্রে একটা অবজারভেশন আছে একটা। সেটা হলো যে সে চর্মরোগ চাপা দিয়েছিল, পর তার কিডনি সমস্যা হয়েছিল। হয় হয় স্যার, স্যার এটা হয়। কি অবস্থা! ওই বঙ্গবন্ধু মেডিকেল কলেজের যে কিডনি বিভাগের প্রধান, উনি আগে দেখানোর পর উনি বলছে যে মানে কিডনিতে ইনফেকশন হয়েছে, অপারেশন লাগবে। তখন আমার স্বাস্থ্য ভাই, তখন তারে আমি সেলেনিয়াম ওষুধটা দিয়ে, তাও যদি শোনেন যে সেলেনিয়াম মাদার দিয়ে আমি, আর পরে ন্যাট্রাম সালফ লাগছিল 50 সহস্রতমিক, আর মাদার দিয়ে আমি কিন্তু আল্লাহ রহমতে তারা কিওর করে দিয়েছি। এখন যখন বিশ্বনাথ বাবুর রোগীর বের হয়েছে, যখন ওই চর্মরোগ বের হয়েছে, তবে একটু ওয়েট করলে বোধহয় ওটা আস্তে, যেহেতু বাইরে আসছে, আস্তে আস্তে মিলাইয়া মানে ফিনিশ হয়ে যাবে, আমি যেটা বুঝি। আর বিশ্বনাথ বাবুর কাছে আমার একটা জানার ছিল যে আমরা বইতে পড়ি 1 মাত্রা 2 মাত্রা, কিন্তু আমি কখনো এটা বুঝি নাই। তা আপনি 1 মাত্রা কিভাবে বা 2 মাত্রা কিভাবে দেন যদি একটু বলতেন। একমাত্রা মানে যেমন আমি আগের পেশেন্টটা বললাম যে ন্যাট্রাম সালফেশন দিয়েছিলাম, কানে যেতে হয়েছিল 3-4 মাস ধরে, কান আটকে আছে তালার মতন, ভারী ভারী ভাব, জল টল ছিল। ওকে দেখলাম, আমি সত্যি এটা দেখেছি ম্যাথমেটিক মেনে যদি ওষুধটা দেওয়া হয় না, তাহলে রকেটের গতিতে কাজ করে। এবং ন্যাট্রাম সালটা আমি দেখলাম, আমি যে কোম্পানির ওষুধটা আমি ওই রুগীটাকে দিয়েছিলাম, এটা আমাদের মানে সব থেকে নিম্নমানের যাকে বলে, মানে এবং লোকাল বলে পরিচিত, কারণ ওষুধটা আমার তখন অন্য মানে জার্মানি কোম্পানি মেডিসিন আমার সবসময় কাছে থাকে না। ও বাড়িতে এসেছিলো, বাড়ির চেম্বারে এসেছিলো আর কি, বাড়ির চেম্বারে এসেছিলো। তো ওই একটা মানে এমনি আমার লোকাল ইন্ডিয়ান কোম্পানির ওষুধ ছিল, তো ওই ওষুধটাই আমি দিলাম। আমি দেখি কতটা কাজ, দেখি 3 থেকে 5 মিনিটের মধ্যে রুগী একদম ভালো। হ্যাঁ, বলছে কানটা ছেড়ে গেছে, এবং তার কান এখনও তার ঠিক আছে, কোনো আর ন্যাট্রাম ছাড়া আমি টেনেও রিপিটও করিনি এখনো, এই আর কি। কিন্তু আপনার 1 মাত্রা বা 2 মাত্রা কিভাবে দেন সেটা একটু জানতে চাইছি। আচ্ছা, আচ্ছা, এই ব্যাপারটা। আচ্ছা, আচ্ছা, আমি সবসময় মনে করি যে, বা আমি আমার গুরুদের কাছ থেকে শিখেছি, আমার মেসো একজন ডক্টর, 60 বছর মতন হয়ে গেল, অনেক দিন ধরে প্র্যাকটিস করছে, যে আমি একটা জিনিস শিখেছি যে 1 পা এগোনোর থেকে আমি যদি 10 পা পিছিয়ে আসি, তাহলে আমি এটা মানে আমি জানি, আমি তো আমার হাতে তো আমার অস্ত্র আছে, আমি দিতে পারবো। কিন্তু আমি যদি কম মাত্রা দিই, তাহলে ব্যাপারটা হবে যে আমি তো পরের জন্য আমি রেডি আছি, আমি দিতে পারবো। কিন্তু আমি যদি দিয়ে ফেলি, আমার স্যার একজন এই একটা ভালো উদাহরণ দিয়েছিলেন আমার একজন স্যার, যে রকেট থেকে যদি গুলি ফেলে দেওয়া হয় সেটা তোলা যায় না। হ্যাঁ,
সেম একইভাবে যদি হোমিওপ্যাথি ওষুধ একবার মুরগিরকে খাওয়ানো হয় তাহলে ওটা করা যায় না তেমন একটা, ঠিক আছে? তো ওই 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 জন্য ওই বিশ্বাসে এই ভরসায় আমি কম মাত্রা ডোজ ইউজ করতে চাই এবং করি আর কি। যদি লাগে দেবো, কী আছে, কোনো সমস্যা নেই। এই 2-1 মাত্রায় তো উপশম হয়। আমি কিন্তু না, সেটা উনি বলি না। বলতে চাইছেন একমাত্রা মনে হয় বলতে চাইছে, আমি বলতে চাইছি ধরেন আপনি থাকতে দিলেন, বলতে আমি ওইখানে 200 শক্তির ওষুধ দেবো। এখন আমি তাকে হলো অনেকে আমরা ব্যবহার করি যে 2 ঘন্টা করিয়া 2 বেলা 1 সপ্তাহ খাবে। আমি এটাকে একমাত্রা বলবো। আপনার যতক্ষণ না না আপনি যখন একটা মানে না তৈরি হবে ততক্ষণ মানে এটা আমি 4 বার 5 বার যতবার কিনে কেন সেটাকে একমাত্রা হিসেবে উল্লেখ করা হয়। ও আমার একমাত্রা মানে আচ্ছা আচ্ছা, আপনি বলতে চাইছেন যে আমি কীভাবে একমাত্রাটাকে কীভাবে করি, ইন্ডিকেট করছি? জি জি আমার একমাত্রা মানে ওই যদি 1 ফোঁটাকে যদি 2 বার দেওয়া হয়, মানে যদি একটা হয়তো 10 ml হয়তো শিশিরে ওটাকে হয়তো 1 ফোঁটা দেওয়া হলো ওষুধটা, ওটা যদি 2 বার খাওয়ানো হয় মানে হয়তো অর্ধেক অর্ধেক করা হলো, একমাত্রা এটাকে একমাত্রা আর পরে পরে আরেকটাকে একমাত্রা, টোটাল 2 মাত্রা, এটাকে আমি এইভাবে দিই আর কি। জি জি তাহলে বোধহয় আমার ওই বিভিন্ন বইতে লেখাটা দেখছি। ভাই একমত হবেন কিনা যে ওখানে বলা আছে যে আপনি যে কোনো একটা শক্তি দেন, এতে 5 দিন দেন, 7 দিন দেন, 2 দিন দেন বা 1 দিন দেন, একবারে যতটুকু ওষুধ দেবেন, অর্থাৎ যতটুকু ওষুধ দিলে রোগীর ভিতরে ওষুধজনিত একটা যে লক্ষণ ফুটে উঠবে বা একটা পরিবর্তন আসবে সেটাই একমাত্র বলে। আমি আমার এই কথাটা কতদূর সঠিক? না এটা আবার ঠিক যে ওষুধ যদি সুনির্বাচিত হয় তাহলে কিছু না কিছু একটা রেসপন্স করবেই করবে, হ্যাঁ। কিন্তু আর একটা ক্ষেত্রে আচ্ছা, আমি দেখেছি, হ্যাঁ স্যার আপনি ছুটি বলুন দিয়ে স্যার। দিচ্ছেন তো, ছুটি এখন ছুটির মাঝখানে কি বলবো শেষ করে দিই। আহ, ডাক্তার বিশ্বনাথ পাল যেই সিস্টেমে ওষুধ দিচ্ছেন, মানে 1 ডোজ মাত্রা বলতে মাত্রা না বলে উনি ডোজ বলতে পারেন যে 1 ডোজ 2 ডোজ হ্যাঁ 3 ডোজ সেটা আর কি স্যার। দিচ্ছেন। হ্যাঁ, তো এই ডোজ ঔষধের চর্চা কিন্তু অনেক আগে থেকে হয়ে আসতেছে, ওই হ্যানিম্যানের যুগ থেকে হয়ে আসছে এবং শততমিক ক্ষেত্রে এই ডোজগুলো ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে। যেমন আমাদের জাকির খানও কিন্তু ডোজ ইউজ করেন, ওনার যদি কোনো চোখের সমস্যা দেখা দেয়, মাথা ব্যথার সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু উনি ওই কি বলে নেট্রামিউরসি 1 ডোজ খেয়ে বসে থাকেন। হ্যাঁ, উনিও ঠিক ডোজই দেন। এই জি ডোজ ভাই আমি 7 থেকে 10 দিন খাই, ওইটাকে আমি 1 ডোজ মনে করি যখন আমার ভিতরে একটা পরিবর্তন লক্ষ্য না, ওইটা মাত্রা। জি ডোজ মানে হলো একবার খাওয়া হলো একটা ডোজ, আর মাত্রা হলো যতক্ষণ পর্যন্ত ক্রিয়া না আসবে ততক্ষণ পর্যন্ত খেয়ে যাওয়াকে বলা হয় একমাত্রা। হ্যাঁ, এইখানে উভয় চর্চাই আছে এখন। অনেকেই অর্থাৎ বিজ্ঞ অনেক ডাক্তাররা চর্চা করেন যে যতক্ষণ পর্যন্ত ক্রিয়া না আসবে ততক্ষণ সে দিয়েই যাবে। আবার অনেক ডাক্তাররা 1 ডোজ 2 ডোজও দেন। হ্যাঁ, এই শততমিকের ক্ষেত্রে এই চর্চাটা আছে, আর 50 সহস্রমিকের ক্ষেত্রে তো চর্চা হলো কন্টিনিউ দিয়ে যাওয়া যায়। যাই হোক, এটা অনেক বড় সাবজেক্ট, অনেক বড় সাবজেক্ট। এখানে অল্প সময়ের ভিতরে এটা শেষ করা যাবে না। তো এটা পরে একদিন হয়তো সময় নিয়ে একেবারে ফুল ক্লাস নিয়ে কথা বলা যাবে ইনশাআল্লাহ। আজকে রেখে দেই। হ্যাঁ জি ভাই অনেক দেরি করে ফেলাইলেন। জি স্যার। হ্যাঁ স্যার ঠিক আসসালামু আছে আলাইকুম। স্যার ঠিক আছে। আহ, আচ্ছা বিশ্বনাথ বাবু, আপনি আসলে হ্যাঁ আমার বলুন সাথে স্যার। সরাসরি কথা হয়নি। আমি চিরঞ্জীব বলছি, নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ কয়েকদিন হ্যাঁ। ক্লাসে আপনার সাথে পরিচিত। তো মানে এই যে ডেটা সালফের যে এক্সপিরিয়েন্সের কথাটা আপনি শেয়ার করলেন, এটা কিন্তু আসলেই একটা বলার মতন একটা বিষয়। এত হুম। তার পেটের মধ্যে এরকম রেসপন্স, এটা কিন্তু মানে দেখা যায় না। আমি নিজেও অবাক হয়েছি। আমি তো মাঝে মধ্যে এমন মানে ওষুধগুলো এমন মানে ম্যাজিকের মতো কাজ করে, তো আমি নিজেও অবাক হয়েছি। ওষুধ দিচ্ছি আমি, আবার অবাকটাও হচ্ছি আমি। হ্যাঁ। এটাই এটা আর আসলে কি। না বাইরে কাউকে বলে বোঝানো যাবে না। না যেমন না না আমার একদম। আপনার শুনে আমার নিজের একটা এক্সপিরিয়েন্সের কথা মনে পড়ে গেল। মানে সেই জন্য একটি স্যার চলে গেল, কথা বলছে আর কি আপনার সাথে। সেটা হচ্ছে যে একবার আমি মানে আমার জ্বর আসলো। এটা আসলে আমার নিজেকে তো এটা আমার প্রমাণ। জ্বর আসলে আমি সাধারণত দেখি আমি ব্রায়োনিয়ার পেশেন্ট। ব্রায়োনিয়া যা যা মেজর সিমটম সবই আমার ভিতরে থাকে। সাধারণত জ্বর আসলে আমি ব্রায়োনিয়া খাই। এখন আমি 2 দিন জ্বর হয়ে গেছে, ব্রায়োনিয়া খাচ্ছি, বাট কোনো রেসপন্স নাই।
তা আমি ওই দিনের সন্ধ্যার দিকে, তখন তো স্টুডেন্ট, সাইকেল চালিয়ে গেছি আমার তৎকালীন সময়ে আমি যে মেডিকেল কলেজ যশোর থেকে পাস করছি ওখানকার প্রিন্সিপাল স্যারের চেম্বার। তো গিয়ে স্যারের সাথে কথা বলতে বলতে বলছে, স্যার আমার 2 দিন জ্বর, আমি ব্রায়োনিয়া তো খাচ্ছি, কোনো চেঞ্জ পাচ্ছি না। তো তা বলছে, তুমি ব্রায়োনিয়া কে খেতে বলেছে? তা আমি বলছি যে স্যার আমি আর কিছু বলতে পারছি না যে কি বলবো এই কথার উত্তর। তা বলছে স্যার তুমি বেলাডোনা খাও। তা আমি কোনো কথা মানে আমি ঠিক নিতে পারিনি স্যারের কথাটা, বেলাডোনা কেন বললো। হ্যাঁ, বেলেডোনার কিছু বিষয় আছে হয়তো, মানে কিছু কিছু বিষয় অনেক ক্ষেত্রে আসে, কিন্তু আমার মনেই হচ্ছে না যেটা বেলেডোনা হতে পারে। এখন অনেকটা অনিচ্ছা সত্ত্বে আমি বাসায় আসার সময়, আমার বাসায় বেলেডোনা ছিল না, বেলেডোনা 30 গ্লোবালস আমি কিনে নিয়ে আসছি, গ্লোবালস করে 1 গ্রাম। বাসায় এসে আমি মানে শার্টের বুক পকেটে রাখছি ওষুধটা। তা আমি আমার টেবিলে রাখতে গিয়ে ভাবছি একটু খেয়ে তাই জামা কাপড় খুলি, এবার মুখে দিচ্ছি 4-5টা দানা দিয়ে, জাস্ট শার্টের বোতাম আমি খুলে শেষ করতে পারিনি। এর ভিতরেই আমার মানে গ্লোবিউলস গুলো আমার মুখে রয়েছে তখন। আমার শরীর সঙ্গে সঙ্গে ঘেমে জ্বর ছেড়ে দিয়ে এই যে গেল, আর আসলো না। তা আমি কিন্তু মানে এটা তো আপনার 4-5 মিনিট, আমার মনে হয় 4-5 মিনিটও না, আমার মনে হয় 1 মিনিটও টাইম পাইনি। মানে আমার বলছে না মুখে তখনও গ্লোবিউলস ছিল, আমি নিজেই অবাক হয়ে গেছি যে কি হলো বিষয়। তো আসলে আপনার হ্যাঁ এই বলছি তো, পেশেন্টের কথা ওষুধ বলতে যদি সঠিক হয়, হ্যাঁ একটা বার ওষুধ যদি সঠিক হয় তাহলে রকেটের গতিতে কাজ করে। হ্যাঁ হয়তো পেশেন্টটার বললাম না 3-4 মাস ধরে কানে সমস্যা হচ্ছে, হয়তো ওই জন্য একটু হয়তো 2-3 মিনিট 3 থেকে 5 মিনিট লেগেছে। হয়তো ওই পেশেন্টটা যদি আগে আরও আসতো, আমার মনে হচ্ছে ওই ওষুধটা দিলে আরও হয়তো দ্রুত কাজ করতো। এই ব্যাপারটা আর কি। তবে একই বিষয়ে আপনি যে কার্সিনোসিন দিচ্ছেন, মানে এই কার্সিনোসিন ওষুধটা তো মানে এটাতেও তার একটা ভালো রেজাল্ট এসেছে। হুম। তো সবকিছু মিলায়ে নিশ্চয়ই ভালোভাবে আপনি আগাচ্ছেন, আর তো স্যার আছেন, স্যারের পরামর্শ হুম হুম হুম। আশা করি আরো ভালো সাফল্য আসবে। ব্যাপারটা হলো আমার মানে সত্যি কথা বলতে আমার জন্ম থেকেই আমি হোমিওপ্যাথি খাচ্ছি, ঠিক আছে? তো এর মানে আমি যখন কোনো পড়াশোনা মানে মেডিকেল লাইনে কোনো পড়াশোনা নেই, তো তবে থেকে আমি ওষুধ চিনি, হ্যাঁ এবং ওষুধ বানিয়েছি। আমার মেসোর চেম্বার আছে, মেসোর বয়স 60-62 মতো হয়, ঠিক আছে? তো আমি তবে থেকে আমি চেনা পরিচিত মানে তবে এইভাবে। আপনি যে ওষুধগুলো দেন, শততমিক ওষুধ, এগুলা কি আপনি সরাসরি ওষুধই রোগীদেরকে দেন, নাকি এটা মানে ওষুধ পানি জলে মিশায়ে বা তৈরি করে দেন অবশ্যই আলাদা? বানিয়ে দিই, অবশ্যই বানিয়ে দিই। আমি তো বেশি মাত্রায় ওষুধ দেই না, আমি তো ওষুধ বেশি মাত্রায় দেই না, 2-1 মাত্রা দিই, বেশি দিই এটা কি না। সরাসরি সরাসরি কি লিকুইড ওষুধে বা ডিস্টিল ওয়াটারে মিশিয়ে দেন হুম এরকম হুম কিছু, হুম নাকি? হুম হুম ডিস্টিল ওয়াটারে মিশিয়ে দিই। আমি যেটা করি, যেমন আমি বরাবরই যেটা করি, আমি কিন্তু 200 শক্তি হোক বা 30 শক্তি হোক, যাই হোক না কেন, আমি কিন্তু আপনার ওই হাফ আউন্স বা 1 আউন্সে যখন যে মানে শিশিটা থাকে কাছে, হুম। ওতেই ডিস্টিল ওয়াটার দিয়ে একটা মাত্র গ্লোবেলস দিই। তো সে হবে হবে ঠিক একই আছে? একই একই আমিও তো সেদিন হ্যাঁ, সেবার একটা বাচ্চা মেয়ে ওই কত 3 বছর না 3 মাস 3-4 মাস বয়স, ও একটা ডাক্তারের কাছে গিয়েছিল, প্রবীণ ডাক্তার, কিন্তু ওকে সালফার ঘন ঘন মাত্রায় দিয়েছে, মানে 2 ঘন্টা অন্তর 3-4 দিন খেয়েছে, দিয়ে বিশাল বড় বাড়াবাড়ি হয়ে চলে গেছে। হ্যাঁ সেই কেসটা আমার নিজের ফেসবুক এতেও ছেড়েছিলাম, মানে একদম পচে কান টান পচে টচে পুরো মুখ টুক পচে অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি দেখলাম না গ্রাফাইটিস, আমি পুরো 30 দিলাম না, দিলাম 201 মাত্রায় দিলাম, 2টো দানা দিয়েছিলাম, 2টো দানা, ঠিক আছে? ব্যাস, সঙ্গে প্লাসিবো দিয়েছিলাম, কারণ ও বাচ্চা তো বোঝে না, ওর মা তো খুব উত্তেজিত করবে না যে ওষুধ দিল না, ওষুধ দিল হ্যাঁ, না। হ্যাঁ তো দিলাম, তারপর বললাম 7 দিন পরে এ করুন মানে আসবেন। আমি কিন্তু আরেকটা ডোজ বানিয়ে দিয়েছিলাম, যে এটা রাখুন, যদি দরকার আমাকে কল করবেন, তারপরে খাবেন। আর আমি এটাও বলে দিয়েছিলাম, যদি যদি কল করে আপনি না খাওয়ান আর তার আগে খাইয়ে দেন, তার এ পেশেন্ট আমি আর নেবো না। হ্যাঁ এটা একটা ভয় হ্যাঁ, দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ তো এইটা কি হলো না, ওষুধটা ওই রুগীটা আর ওষুধটা খাওয়ায়নি। দেখলাম যে 7 দিন পরে এসছে পুরো 70 থেকে 75% ভালো হয়ে গেছে। হুম। তারপরে পরে পরে আর বেশি দিন নয়, এই 3 দিনের মধ্যে, মানে পুরো 10 দিনের মধ্যে টোটাল 100% কিওর, মানে এই রকম রেজাল্ট। হ্যাঁ ওষুধ সঠিক ওষুধ আমরা সবসময় নির্বাচন করতে পারি না, এটা ব্যর্থতা, এটা ভুল, কিন্তু কিছু করার নেই। আর যদি সঠিক ওষুধ নির্বাচন হয় না, সে সে তবে বলা একটা জিনিস কি, আমার আর একটা পেশেন্টের কথা মনে পড়ছে, যেখানে আমি দেখেছি যে এই যে সূক্ষ্ম মাত্রা যেটা, হুম এই সূক্ষ্ম মাত্রা প্রয়োগের ফলাফলটা আসলে একটু মানে বেশি বেশি বলতে এটা মানে খুব
চাক্ষুষ দেখা হ্যাঁ যায়, যেমন এবার তো বলা তো যেমন আছে, হ্যানিম্যানের তো নিজে আমাদের হ্যানিম্যানের দেশে বইগুলো পড়বেন, ওখানে তো লেখাই আছে যে ন্যূনতম মাত্রা, হ্যাঁ ন্যূনতম মাত্রা যত ছোট পরিমাণে দেওয়া যায় সেটাই আরও বেশি ভয়ানক। হ্যাঁ এবং আরও বেশি। যেমন আমার আমার যে পেশেন্টের কথা এখন মনে পড়ছে, উনি একজন হাই স্কুলের শিক্ষক ছিলেন। তো ওনারই এক কলিগ, তিনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, তার কাছ থেকে দীর্ঘদিন ওষুধ খেয়েও কোনো উন্নতি হয়নি। পরে উনি শুনছেন, আমি তখন স্টুডেন্ট, আমি পড়ি আর কি এটাতে। তো উনি আমাকে বললেন যে চিরঞ্জীব, আমি এই সমস্যায় ভুগছি। তার সমস্যা ছিল, উনি হঠাৎ করেই দেখলেন একটা সমস্যা, যে উনি বাথরুমে যখন মানে টয়লেট করতে বসেন, উনি ঠিক বসতে পারেন না। তখন ওনার মাঝে প্রচন্ড ব্যথা অনুভব হয়। উনি ঠিক টয়লেট করতে যে 4-5 মিনিট বসবেন, সেই সময়টা তার আর থাকে না। তবে উনি যদি হাতের পরে ভর দিয়ে পিছন দিকে বাঁকা হন, তাহলে ওনার মানে ব্যথাটা একটু কম হয়, বা ওইভাবে উনি কষ্টদায়ক ভাবে বেশ কিছুদিন ধরে বাথরুম করতে হচ্ছে। তা আমি আসলে তখন তো স্টুডেন্ট, আমি অত কিছু না বুঝে তাকে রাস্টক্স মানে 30 একটা গ্লুকোজ দিয়েছিলাম। তো এইটা খাওয়ার পরে তার ব্যাপক উন্নতি। তো উনি আমাকে বলছেন, চিরঞ্জিত তুমি আসলে কি ওষুধ দিছিলে আমাকে একটু বলো। তা আমি বললাম, কেন স্যার? তা বলছে যে না, একটু জানার ইচ্ছা, কারণ আমি অনেকদিন থেকে হোমিও ওষুধ খাচ্ছি, কোনো পরিবর্তন হচ্ছে না। তা আমি তাকে বললাম, স্যার আমাদের একটা ওষুধের নাম আছে রাস্টক্স। বলছে, আমি তো রাস্টক্স আমি প্রচুর খেয়েছি, কিন্তু কিছুই তো হয়নি। আমি বলছি, কিভাবে খেয়েছেন? তো বলছে যে উনি যে স্যারের কাছ থেকে ওষুধ খেলেন, তাকে আমি চিনতাম। বলছে উনি আমাকে দিছে 200 ফোঁটা ফোঁটা করে খেয়েছি, কোনো চেঞ্জ হয়নি। তখন আমার মনে হলো যে কি ব্যাপার, তাহলে উনি তো রাস্টক্স খেয়েছেনই, ওনার কেন কোনো মানে রেসপন্স হয়নি? তখন এটা কি সূক্ষ্ম মাত্রার একটা গুণ নাকি? এটা আর কি আমার তখন মনে হয়েছিল আর কি। আচ্ছা এখানে আরেকটা কথা বলতে হয়, এখানে কিন্তু ওই পেশেন্টটা, অনেক পেশেন্ট আছে সিএম দিয়েও সেই লাস্টে 30-200 ফিরতে হয়েছে। এটা একটু মনে রাখবেন, বুঝলেন তো? কারণ হুম। অনেক পেশেন্টের ভাইটালিটি মানে আমাদের জীবনী শক্তি, হয়তো ওই পেশেন্টের হয়তো 200 শক্তিতে নেই, হয়তো ওটা 6-এ আছে বা 3-এ আছে। হ্যাঁ, তখন কিন্তু ওষুধ ঠিক আছে, কিন্তু ওই পাওয়ারটা যদি আপনার মানে বেশি হয়ে যায়, তাহলে ওইটার হচ্ছে না, বুঝলেন তো, সাপোর্ট খাচ্ছে না। ওই জন্য ওখানে একটা ইমপ্রুভমেন্ট হয়তো মানে হওয়া থেকে আটকে যায়। এখানে একটা থাকে, কিন্তু যেহেতু একজন টিচার বলছেন, তো টিচারের ক্ষেত্রে 30-200 কাজ করলেও না, এটা একটা ভাববার বিষয়। কারণ আগের যে প্রবীণ ডাক্তার বন্ধুরা দিয়েছেন যে ওষুধ হাই পাওয়ারের, ওনারা কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একটু হাই পাওয়ার ইউজ করতে চেয়েছেন। কারণ আমাদের হ্যানিম্যানের যে বইটি বা যত প্রবীণ আগের সব মানে বইতে এটা উল্লেখ করা আছে, যারা বেশি মানে মাইন্ডটাকে বেশি খাটায়, তাদের ক্ষেত্রে হাই পাওয়ারটা খুব দারুণ কাজ করে, বুঝেছেন? তো এই জন্য হয়তো ওনারা হয়তো 30 দিয়ে দেখেননি, হয়তো 200 বা 1M দিয়ে গেছেন। ঠিক আছে, আপনি হয়তো 30 দিয়ে হয়তো কাজ ঠিক আছে, কিন্তু ওই রুগীটার হয়তো ওই চিকিৎসক গন্ধে হয়তো আবার রিটার্ন আসতে হতো, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, উনি না মানে ডাক্তারি প্র্যাকটিস করেন ঠিকই, কিন্তু সূক্ষ্ম মাত্রা উনি প্রয়োগ করতে বোঝেন না। সেটা